আমরা আজকে যে কন্টেন্টটা বাছাই করে নিয়েছি সেটা দারুণ একটা কন্টেন্ট। সেটা হচ্ছে কি, আধুনিক যুগের সূচনা। এখন এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসে, কিন্তু সেই প্রশ্নগুলো আসলেও আমরা অধিকাংশ এই প্রশ্নগুলোর মধ্যে একটু কনফিউশনে থাকি। সেই কনফিউশন দূর করা হচ্ছে আজকে কাজ। আজকের ক্লাসটার গুরুত্ব যদি আমি বলি, প্রায় এখানে ৩০০-র মতো প্রশ্ন আলোচনা হবে। ৩০০-র মতো প্রশ্ন আলোচনা হবে। আর ১০০-রই অধিক প্রশ্ন, মানে ১০০+ প্রশ্নের এখানেই দেওয়া আছে। ১০০+ প্রশ্ন স্লাইডের ভিতরে আছে। তো সেই হিসাবে ক্লাসটা খুবই উপকারী হবে, ইফেক্টিভ হবে। তাহলে আমরা দেখি আজকে কি কি আলোচনা করব। আধুনিক যুগের সূচনা আলোচনা করব, বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যকর্মসমূহ। আধুনিক যুগের সূচনা আমরা সবাই বুঝি কি আলোচিত হবে। আর প্রথম সাহিত্যকর্মসমূহ যেমন ধরেন প্রথম উপন্যাস, প্রথম নাটক, প্রথম প্রহসন, প্রথম ভ্রমণ কাহিনী, এসব আর কি। বিভিন্ন সাহিত্যকর্মের জনক, এই জনকগণ আমরা আলোচনা করব, যেমন উপন্যাসের জনককে, মহাকাব্যের জনককে, প্রহসনের জনককে। এইভাবে আমরা জনকদের সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব। তাহলে আমরা প্রবেশ করি আজকে ভিতরে। এই ভিতরে যদি প্রবেশ করি, আধুনিক যুগ যদি আমরা দেখতে পাই, আধুনিক যুগকে আমি দুটা কথাই বলি। একটা হচ্ছে মিশনারিজদের যুগ বলি আমি এটাকে, কারণ মিশনারিজরাই মূলত এই যুগটা সৃষ্টি করেছে। অর্থাৎ এটা খ্রিস্টানদের যুগও বলা যায়, আর জোর দেওয়ার জন্য এটাকে মিশনারিজ যুগ বলা যায়। সেই হিসাবে আমি এটাকে মিশনারিজ যুগই বলি, অথবা এটাকে খ্রিস্টান ধর্ম প্রচারের যুগও বলা যায়। আমরা একটু দেখি আধুনিক যুগের সকল সূচনা ধর্ম প্রচারের সাথে কিভাবে সম্পর্কিত, সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, প্রথম যে ব্যাকরণটা হয়েছে সেই ব্যাকরণটার সাথে ধর্মপ্রচার একটা সম্পর্ক আছে। কিভাবে আছে? প্রথম ব্যাকরণটা হয়েছে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। ভোকাবুলারি ইডিয়মা বেঙ্গলাই পর্তুগিজ। এখানে কিন্তু আমরা একজন ধর্মপ্রচারক দেখতে পাই। সেই ধর্মপ্রচারকের নাম কি? ধর্মপ্রচারকের নাম হচ্ছে মনুয়েল দা আসুম্পাসাও। তিনি একজন পর্তুগিজ ধর্মপ্রচারক। তাহলে দেখো, এই ধর্মপ্রচারের সাথে আসলে আধুনিক যুগের সূচনাটা কিভাবে মিলিয়ে দেই। আমরা একটা পেজ নিই, অন্য একটা পেজ থেকে হালকা বুঝিয়ে দিই। তাহলে মিশনারিজদের একটা টার্গেট ছিল, কি করবে? সে ধর্ম প্রচার করবে। ধর্ম যদি প্রচার করতে হয় তাহলে নিশ্চয়ই তাকে শিখতে হবে। কি শিখতে হবে? বাংলা ভাষা। এবার যদি তাকে বাংলা ভাষা শিখতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে? বাংলা ভাষা শিক্ষার জন্য তাদেরকে হালকা স্কুল প্রতিষ্ঠা করা লাগবে, যেমন আমরা বেথুন স্কুল নারীদের জন্য দেখলাম। কলেজ প্রতিষ্ঠা করা লাগবে। তারপর আমরা দেখলাম ফোর্ট উইলিয়াম কলেজ এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর আমরা দেখতে পাবো কি আছে, সেটা হচ্ছে যে ধর্ম প্রচারের উদ্দেশ্যে একটা প্রেস লাগবে। তাই আমরা দেখলাম ভারতবর্ষে প্রথম প্রেস হয়। ভারতবর্ষে প্রথম প্রেস যেটা গোয়াতে, সেটা নামটা কেমন যেন, সেটাও কিন্তু ধর্ম প্রচারের উদ্দেশ্যে। আর বাংলায় যে প্রথম প্রেস, সেই প্রথম প্রেসটা হচ্ছে হুগলিতে, সেটাও কিন্তু ধর্মপ্রচার। এই প্রেসের মাধ্যমে ধর্মীয় কাগজপত্র ছাপানো হতো। তারপর যে একটা প্রেস দেখতে পাবো আমরা শ্রীরামপুর মিশনে। এই শ্রীরামপুর মিশনে যে প্রেসটা পাবো 1800 সালে, মিশনের প্রেস, এটাও কিন্তু উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার। এরপরে আমরা দেখতে পাই একটা পত্রিকা পাই, কিছু পত্রিকা। সেই পত্রিকা হচ্ছে হিকি সাহেবের বেঙ্গল গ্যাজেট। এই হিকি সাহেবও একজন মিশনারিস ছিলেন, খ্রিস্টান ধর্ম যাজক ছিলেন। তাহলে বেঙ্গল গ্যাজেট যে আমরা প্রথম পত্রিকাটা দেখতে পাই, এটার মাধ্যমেও কিন্তু ধর্মই প্রচার করা হয়েছে। তাহলে পত্রিকাও কিন্তু ধর্ম প্রচারের সাথে সম্পৃক্ত। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছে উইলিয়াম ক্যারি। এই উইলিয়াম ক্যারি কিন্তু বাইবেলের অনুবাদক ছিলেন। তাহলে এখানেও কিন্তু কি আছে? ধর্ম প্রচারের রিলেশন আছে। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের সাথেও এই ধর্ম প্রচারের একটা রিলেশন আছে, ঠিক না? কারণ সবাই বোধহয় জানে ফোর্ট উইলিয়াম কলেজে ক্যারি সাহেবের যে প্রথম গ্রন্থটা ছিল, সেই গ্রন্থটার নাম কথোপকথন। এই কথোপকথন গ্রন্থটা কিন্তু একটি দুইজন লোকের প্রচার প্রচারণা, ডায়ালগ। এখানে কিন্তু ধর্ম প্রচারই। তাহলে আমরা দেখলাম যে সবকিছুর মূলেই কি আছে? ধর্ম প্রচার। পেনটাকে একটু ভদ্র করি, দেখি কি হয়। সবকিছুর মূলেই আছে কি প্রচার? ধর্ম প্রচার। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখুন, এই ধর্ম প্রচারের উদ্দেশ্যেই কিন্তু মিশনারিজরা কি করলো? মিশনারিজরা স্কুল প্রতিষ্ঠা করলো, মিশনারিজরা কলেজ প্রতিষ্ঠা করলো, মিশনারিজরা প্রেস প্রতিষ্ঠা করলো, মিশনারিজরা পত্রিকা প্রতিষ্ঠা করলো।
মিশনারিজরা কি লিখলো? গ্রামার লিখলো। মিশনারিজরা ব্যাকরণ লিখলো। এই যে ব্যাকরণ যে লিখলো, ভোকাবুলারিও, ইডিওমা, বেঙ্গলাই, পর্তুগিজ, সেই ব্যাকরণ যে লিখলো, সেই ব্যাকরণকে লিখলো, ব্যাকরণ লিখলো মনুয়াল দা আসুম পাসাও। তাহলে মনুয়াল দা আসুম পাসাও যখন ব্যাকরণ লিখলো, তাহলে সেও তো একজন কি ছিল? একজন মিশনারিজ ছিল। তাহলে ব্যাকরণেও আমরা দেখতে পাচ্ছি মিশনারিজদের অবদান। তাহলে দেখুন সব কিন্তু। এরপর আসুন অক্ষর। আমরা জানি এক সময় ছাপাখানা আমাদের এখানে কি ছিল না। তো ছাপাখানা যেহেতু ছিল না, তাহলে এখানে আমাদের কি দরকার হবে? বাংলা অক্ষর দরকার হবে। বাংলা যদি অক্ষর দরকার হয়, তাহলে সেই অক্ষর পঞ্চানন কর্মকারকে আমরা দেখতে পাই। পঞ্চানন কর্মকার কিন্তু মিশনারিজদের পক্ষ হয়ে এই অক্ষরটা প্রতিষ্ঠা করলেন। তাহলে যেই ছাপাখানা দেখতে পাবো বা আমরা অক্ষর দেখতে পাবো, সেই অক্ষরও কিন্তু করলেন পঞ্চানন কর্মকার। সেও কিন্তু ওই মিশনারিজদের সুবিধার্থে, মিশনারিজদের সাথে যোগ সাজস করেই তিনি কিন্তু এই কাজটা করলেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম সবকিছু আধুনিক যুগ মূলত কাদের হাত ধরে? খ্রিস্টানদের হাত ধরে, মিশনারিজদের হাত ধরে। এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার কিনা এতটুকু বলেন তো দেখি, আপনাদের এতটুকু ক্লিয়ার কিনা যে সবকিছু মিশনারিজদের হাত ধরে? ঠিক আছে, এই তো হয়ে গেছে। তাহলে এখান থেকে কি আসতে পারে? প্রথম যে ব্যাকরণটা, ভোকাবুলারিও, ইডিওমা, বেঙ্গলাই, পর্তুগিজ, এটা মিশনারিজদের হাত ধরে। আমি কয়েকটা আইটেমে এক পৃষ্ঠায় দাগিয়ে দেই। এই যে এটা হচ্ছে এই যে ব্যাকরণ, সেটা হচ্ছে মিশনারিজদের হাত ধরে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা 1800 সালে, এটাও মিশনারিজদের হাত ধরে। ফোর্ট উইলিয়াম কলেজ, উইলিয়াম কেরি কিন্তু একজন মিশনারি ছিলেন। উইলিয়াম কেরি এমন একজন ব্যক্তি যে শ্রীরামপুর মিশনের সাথেও যুক্ত ছিলেন, ফোর্ট উইলিয়াম কলেজের সাথেও যুক্ত ছিলেন। দুইটার সাথে কিন্তু উইলিয়াম কেরি যুক্ত ছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজে তিনি প্রিন্সিপাল ছিলেন, আবার শ্রীরামপুর মিশন থেকে তিনি বাইবেল প্রকাশ করছেন। দেখুন উইলিয়াম কেরির প্রথম যে রচনাটা প্রকাশ, বাইবেল, এটা শ্রীরামপুর মিশন থেকে। আর ফোর্ট উইলিয়াম কলেজ থেকে তিনি কথোপকথন বের করলেন, সেটাও কিন্তু একটা খ্রিস্টানদের ধর্মীয় প্রচার প্রচারণা নিয়ে তিনি এটা করলেন। যাই হোক, এরপরে এই যে আমরা হুগলিতে যে আমরা প্রথম ছাপাখানাটা দেখতে পাই, সেটা হচ্ছে 1778 সালে। সেটাও কিন্তু চার্লস উইলকিন্স, উনিও কিন্তু মিশনারিজদের সাথে যুক্ত ছিলেন। তাহলে হুগলির ছাপাখানা। শ্রীরামপুর মিশন তো মিশনারিজদের প্রতিষ্ঠান, সেটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, ঠিক না? এরপর দেখুন এই যে বেঙ্গল গেজেট পত্রিকাটা, জেমস অগাস্টাস হিকি, হিকি সাহেবের পত্রিকা, উনিও কিন্তু একজন কে ছিলেন? পাদ্রী ছিলেন। তাহলে হিকি একজন পাদ্রী ছিলেন। এরপর দেখুন এই যে দিগদর্শন পত্রিকাটা প্রকাশিত হইতো কোথা থেকে? শ্রীরামপুর মিশন থেকে। এই যে শ্রীরামপুর মিশনটা আমরা দেখতে পাচ্ছি, আর এই হচ্ছে দিগদর্শন পত্রিকাটা দেখতে পাচ্ছি। 1818 সালে দিগদর্শন পত্রিকা প্রকাশ হয়। সেটা কোথা থেকে? এই শ্রীরামপুর মিশন থেকে। এরপর আমরা আরেকটা পত্রিকা এখানে পাবো, সমাচার দর্পণ, যেটা এখানে হয়তো বা লেখা হয় নাই, সংক্ষেপে সমাচার। এই যে পাওয়া গেছে সমাচার দর্পণ। এই সমাচার দর্পণ যে পত্রিকাটা 1818 সালে, এটাও কিন্তু একটা শ্রীরামপুর মিশনের পত্রিকা। এদের প্রধান উদ্দেশ্য ছিল কি প্রচার করা? ধর্ম প্রচার করা। তাহলে দেখুন এখানেও আমরা মিশনের একটা অবদান পাচ্ছি। এরপর আসি আমরা সাহিত্যের রূপ। সাহিত্যের রূপের মধ্যে অনেকগুলা রূপ আছে। সাহিত্যের রূপ আর রীতি, এই দুইটা কথা আলাদা আছে। এরপর সাহিত্যের সমস্ত রূপের মধ্যে আমরা টুকটাক বিশেষ করে প্রবন্ধ সাহিত্য, উপন্যাস সাহিত্য, নাটক, প্রহসন, রঙ্গমঞ্চ। এই প্রহসনের মধ্যে আমরা দেখতে পাই লেবে দেফে নামে একজন বিখ্যাত ব্যক্তি আছে, উনি কিন্তু খ্রিস্টান ছিলেন। তাহলে এই খ্রিস্টানের হাত ধরেই কিন্তু আমাদের রঙ্গমঞ্চ, প্রহসন নয়, প্রহসন তো মাইকেলের হাত ধরে। তাহলে প্রথম যে খ্রিস্টান থাকে লেবে দেফের হাত ধরেই কিন্তু রঙ্গমঞ্চের সৃষ্টি হয়েছে। উপন্যাসেও কিন্তু আমরা খ্রিস্টানদের কি পাবো? হাত পাবো। আমরা দেখতে পাবো যে ফুলমুনি ও করুণার বিবরণ, হেনা ক্যাথরিন মুল্যান্স। এই যে হেনা ক্যাথরিন মুল্যান্স ফুলমুনি ও করুণার বিবরণটা লিখেছেন, আপনারা যদি কেউ ফুলমুনি ও করুণার বিবরণ পড়ে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে এই ফুলমুনি হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী, তার দিনকাল খুব ভালো যাচ্ছে। অপর দিক দিয়ে করুণা ধনী ছিল, কিন্তু ধর্মকর্ম লালন পালন করে না খ্রিস্টান ধর্ম, তাই করুণার দিন খুব খারাপ যাচ্ছে। তাহলে ফুলমুনি ধর্মকর্ম লালন পালন করে, তাই তার অবস্থা ভালো, আর করুণা করে না, তাই তার অবস্থা কি খারাপ। তাহলে উপন্যাসেও আমরা কি পাবো? এই মিশনারিজদের একটা অবদান পাবো, হেনা ক্যাথরিন মুল্যান্সের অবদান। এরপর আমরা একটা উপন্যাস পাবো, আমরা একটু পরে কিন্তু উপন্যাসে যাব, কোনো সমস্যা নাই, এই পেজ ধরে হালকা আলোচনা করে নিচ্ছি। এরপর আমরা আরেকটা উপন্যাস পাবো, সেটা হচ্ছে দোম অ্যান্তনিও নামে একজন খ্রিস্টানের উপন্যাস। সেই দোম অ্যান্তনিও লিখেছেন ব্রাহ্মণ, রোমান ক্যাথলিক সংবাদ। এই উপন্যাসের চেষ্টা, এগুলাকে ডাইরেক্ট উপন্যাস বলা যায় না, কারণ এগুলা সার্থক উপন্যাস নয়। উপন্যাসের চেষ্টা আছে দোম অ্যান্তনিওর, সেটা হচ্ছে ব্রাহ্মণ, রোমান ক্যাথলিক সংবাদ। এই যে ব্রাহ্মণের সাথে একজন রোমান ক্যাথলিকের সংঘর্ষ, ব্রাহ্মণের সাথে একজন রোমান ক্যাথলিকের, সাউন্ড ক্লিয়ার কিন্তু কম নাকি? ও
আচ্ছা, ব্রাহ্মণের সাথে একজন রোমান ক্যাথলিকের সমস্যা বা দ্বন্দ্ব, এই সবগুলাই কিন্তু আছে। তাহলে এখানে উপন্যাসও আমরা দেখতে পাবো কি আছে, এই খ্রিস্টান মিশনারিজদের একটা বিশাল অবদান আছে। আর নাটক প্রহসন এসব একটু কম। তাহলে এই হচ্ছে সাহিত্যের রূপ। সাহিত্যের রূপ বলতে আমরা কি বুঝি? সাহিত্যের রূপ বলতে বোঝায় সাহিত্যের জনরা যতগুলা শাখা প্রশাখা আসে। সাহিত্যে প্রবন্ধ কিভাবে আধুনিক যুগে রামমোহনের হাত ধরে আসলো, আমরা সেটা আলোচনা করবো আজকের ক্লাসে। উপন্যাস কিভাবে মিশনারিজদের হাত ধরে এবং আলালের ঘরে দুলাল পেরিচাঁদ মিত্রের হাত ধরে আসলো, সেটা আলোচনা করব। নাটকটা কিভাবে আমরা দেখতে পাবো, কীর্তিবিলাস তারাচরণ শিকদার, তারাচরণ শিকদার থেকে মাইকেল, কিভাবে কিভাবে বিখ্যাত নাটকটা আমাদের আসলো, আজকে সব আলোচনা করব। তাহলে আমরা দেখি প্রবন্ধের আলোচনা আছে, উপন্যাসের আলোচনা আছে, নাটকের আলোচনা আছে। প্রহসন, কিভাবে মাইকেলের হাত ধরে প্রহসন আসলো, এরপর দীনবন্ধু মিত্র, অন্যান্য সকল প্রহসন সিরিয়াল ধরে আলোচনা করব। রঙ্গমঞ্চ একজন ইংরেজদের হাত ধরে এসেছে, লেবেদেফে তার নাম। সেই লেবেদেফের যে একটা নাটক ছিল ডিসগাইজ, নাটকের অনুবাদ করে তিনি এটা রঙ্গমঞ্চ করেছেন। আমি একটু পর লেবেদেফের নাম জিজ্ঞাসা করব। রঙ্গমঞ্চ মানে হচ্ছে থিয়েটার, যেখানে নাটক মঞ্চস্থ করা হয়। কিভাবে আধুনিক যুগে কাব্য আসলো, কার হাত ধরে? ঈশ্বরচন্দ্র গুপ্তের হাত ধরে, পরে মাইকেলের হাত ধরে। সেটা মাইকেলের হাত ধরে সনেটের সূচনা, সব গীতিকাব্যের সূচনা কার হাত ধরে? বিহারীলালের হাত ধরে গীতিকাব্যের সূচনা, সেটাও আলোচনা হবে। মহাকাব্য মাইকেল, মাইকেলের পর নবীন চন্দ্র সেন, সকলের আলোচনা। ভ্রমণ কাহিনী কার হাত ধরে আসলো? ভ্রমণ কাহিনী আসলো হচ্ছে বঙ্কিমের বড় ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে, ছোট গল্প রবীন্দ্রনাথের হাত ধরে, আর গজল নজরুলের হাত ধরে। তাহলে আমরা আজকে সব পড়বো। তাহলে আধুনিক যুগের সূচনা একটু আমি জানতে চাই আপনাদের কাছে। বলুন, আধুনিক যুগের সূচনা আপনারা কি বুঝলেন? মিশনারিজদের হাত ধরে না বাঙালিদের হাত ধরে? দেখতে চাই একটু। আধুনিক যুগের সূচনা কাদের হাত ধরে? যারা খ্রিস্টান ছিল তাদের হাত ধরে না? গুড, এই তো বুঝেই গেছে। হ্যাঁ, তাদের হাত ধরে। মানে খ্রিস্টানত্ব প্রচারই ছিল তাদের মূল কাজ। আর সেটা প্রচার করতে গিয়ে তারা সব করলো। সেটা প্রচার করতে গিয়ে গদ্যের, আমরা যে এখন সহজ গদ্যটা বলি, সেই সহজ গদ্যের জনক রামমোহন হবে না মিশনারিজরা হবে? 100% মিশনারিজরা। কারণ তাদেরকে মানুষকে বোঝাতে হবে, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে হবে, তাই তাদেরকে গদ্য শিখতে হবে। তাদের আরো অনুসারী যারা আছে তাদেরকে গদ্য শিখাতে হবে। গদ্য শিখার জন্য কি বানাতে হবে? ব্যাকরণ। গদ্য শিখার জন্য কি বানাতে হবে? গদ্য শেখানোর জন্য ব্যাকরণ বানাতে হবে। গদ্য শেখানোর জন্য ডিকশনারি লাগবে। তারা সব করলো, ডিকশনারি করলো, ব্যাকরণ করলো, সব। তাহলে এই হচ্ছে আমার মূল কথা, কিভাবে আধুনিকতার হাত আসলো আমরা সেটা চিনলাম, জানলাম। আচ্ছা, এবার দেখুন, সর্বপ্রথম আধুনিকতার যে প্রথম নিদর্শন পাবো সেটা হচ্ছে চিঠি। 1558 সালে একটা চিঠি পাই। সেই চিঠিটা হচ্ছে কোচবিহারের রাজা আর আসামের রাজা, এই দুইজনের মধ্যে ধরুন প্রেমপত্র চালাচালি হয়েছিল। এরকম প্রেমপত্র না, এটা আসলে একটা পত্র ছিল। তাহলে গদ্যের সূচনা 1550-এ, মধ্যযুগেই কিন্তু, ঠিক আছে। তাহলে চিঠিপত্র, তাহলে মধ্যযুগে কিছু কি পাওয়া যায়? চিঠিপত্র পাওয়া যায়। মধ্যযুগে কিছু দলিল দস্তাবেজ পাওয়া যায়। এই দুইটাই হচ্ছে মধ্যযুগে। এরপরে আমরা দেখতে পাই ব্যাকরণ চলে আসে, আমাদের শুরুর দিকে ব্যাকরণ চলে আসে। আর এগুলো আসে 1743 সালের দিকে। তাহলে 1743 সাল তখনও কিন্তু টুকটাক মধ্যযুগ, কারণ আমরা জানি আধুনিক যুগের সূচনা হয়েছে 1801 থেকে। তাহলে এর আগ পর্যন্ত 1743 সালে ব্যাকরণ, তাহলে সেটাও মধ্যযুগ। মধ্যযুগে কিছু চিঠি পাওয়া গেছে, কিছু দলিল দস্তাবেজ পাওয়া গেছে, মধ্যযুগে কিছু ব্যাকরণ পাওয়া গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল কথা। আর যত গ্রন্থ আছে গ্রন্থগুলা সব পাওয়া গেছে, আর পত্রিকাগুলা পাওয়া গেছে 1800 সালের পর। এখানে যে পত্রিকাগুলো আমরা দেখব সেই পত্রিকাগুলো হচ্ছে 1800+। আমি একটু লিখে দেই যাতে একটু আইডিয়া পেতে পারেন। 1800+। বেঙ্গল গ্যাজেটটা ছাড়া, বেঙ্গল গ্যাজেটটা হচ্ছে 1778 সালে, আর বাকি যত পত্রিকা আছে সব 1800+। আর প্রেসটাও দেখুন 1778। 1778-এ অনেকগুলা ঘটনা ঘটেছে। চার্লস উইকিলিনস, সে কিন্তু কি আবিষ্কার করছে? হুগলিতে ছাপাখানা, এবং ছাপাখানার যে আমাদের কি লাগবে? নকশা লাগবে, হরফের নকশা লাগবে, সাচ লাগবে, সেগুলো চার্লস উইকিলিনস করেছেন। তাহলে মুদ্রাক্ষরের জনক কিন্তু চার্লস উইকিলিনস। আর পরবর্তীতে সেটাকে আরো পরিশীলিত করেছেন পঞ্চানন কর্মকার। তাহলে আপনারা বলুন, প্রথম অবদান কার? একটা যে বাংলা মুদ্রার অক্ষর তৈরি করতে হবে, সেটা দিয়ে সাজ তৈরি করতে হবে, ঢালাই তৈরি করতে হবে, সেটার উপরে কাগজ চাপা দিতে হবে, বাংলা অক্ষর বের হবে। তাহলে বলুন, এই বাংলা অক্ষরের জনক কে? 1 চার্লস উইলকিন্স, 2 হচ্ছে পঞ্চানন কর্মকার। কে জনক? 1 হচ্ছে চার্লস উইলকিন্স, আর 2 হচ্ছে কি? পঞ্চানন কর্মকার। জনক সম্পর্কে জানতে চাচ্ছি, কে জনক? গুড।
সবার অ্যান্সার কারেক্ট হয়েছে চার্লস উইলকিন্স। পরবর্তীতে সেটাকে আরো বেশি পরিশীলিত করেছেন, পরিমার্জিত করেছেন পঞ্চানন কর্মকার। এটা নিয়ে অনেক কনফিউশন স্টুডেন্টের মধ্যে থাকে, এই দুইটা কনফিউশন আমরা শেষ করে ফেললাম। এর মধ্যে চার্লস উইলকিন্স তিনি খ্রিস্টান মিশনারিজদের একজন। এবার আমরা পরের পেজে চলে যাই। আমরা প্রথমে আলোচনা করব ধারাবাহিকভাবে সব আলোচনা আজকে হবে। হ্যাঁ, মার্কারটা একটু ডিস্টার্ব না করলে অনেক সুন্দর হইতো। আধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য আছে। 1800 সালে আধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা দেখি আধুনিক যুগে গদ্য সাহিত্য সৃষ্টি হয়, ঠিক না? গদ্য কি মধ্যযুগে ছিল? হালকা টুকটাক ছিল। মধ্যযুগে যে গদ্য ছিল সেই গদ্যের মধ্যে আমরা দেখলাম টুকটাক চিঠি ছিল, দলিল ছিল, দস্তাবেজ ছিল, এসব দুই একটা গ্রামার বই ছিল। মূলত আধুনিক যুগে যে গদ্য উপন্যাস সাহিত্যের, যেটাকে আমরা রূপ বলি, যে উপন্যাস বলি, নাটক বলি, এগুলা সব হচ্ছে কোন যুগের সৃষ্টি? এগুলা সব হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি। তাহলে আমরা দেখলাম যে গদ্য সাহিত্যের সৃষ্টি আধুনিক যুগের একটি বৈশিষ্ট্য। এরপর অলৌকিকতা। অলৌকিকতা কিভাবে? মধ্যযুগের গল্পের মধ্যে দেবদেবীর কাহিনী ছিল, সেখানে অলৌকিকতা ছিল। কিন্তু আধুনিক যুগের কাহিনীর মধ্যে আমরা আর অলৌকিকতা দেখতে পাই না। তখন সেখানে আমরা কি দেখতে পাই? জীবনমুখী সাহিত্য রচনা আমরা দেখতে পাই। কিভাবে? সেটা হচ্ছে ওই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগে কবিতা দিয়ে শুরু করেছেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম হয়েছে কিন্তু অনেকে ভাবেন মধ্যযুগে, না, ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম হয়েছে 1812 সালে এবং আধুনিক যুগে গুপ্তের জন্ম। গুপ্তের প্রথম কবিতায় জীবনমুখী। তিনি আনারস নিয়ে কবিতা লিখেছেন, তিনি আন্ডাওয়ালা মাছ নিয়ে কবিতা লিখেছেন, তিনি তাপসে মাছ নিয়ে কবিতা লিখেছেন, তিনি নীলকণ্ঠের বাঁশ দিয়ে কবিতা লিখেছেন। গুপ্ত আবার কুত্তা নিয়ে কবিতা লিখেছেন, কতরূপ স্নেহ করি দেশের কুত্তা ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। তাহলে দেখুন এই সবই কিন্তু জীবনমুখী। তাহলে কোথাও কিন্তু গুপ্তের দেবদেবীর কথা নাই। এইভাবে আমরা দেখতে পাই আধুনিক যুগে কিন্তু জীবনমুখিতা চলে এসেছে। ওই যে একজন বলেছে, ছাগল রসময় রসে ভরা রসের ছাগল, তোমারই কারণে আমি হয়েছি পাগল। এই ছাগল নিয়েও তার কবিতা আছে, কিন্তু কে নাই? অলৌকিকতা নাই, দেবদেবী নাই। গুড। এরপর দেখি ইউরোপীয় ভাবধারার প্রত্যক্ষ প্রভাব। আমরা যে নাটক বলি, আমরা যে নাটক, মাইকেল কিছু নাটক লিখেছেন ইউরোপীয় ভাবধারার প্রভাবজাত। দীনবন্ধুর নাটকে ইউরোপীয় ভাবধারার টুকটাক প্রভাব আছে। তাহলে আমাদের আধুনিক যুগের অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে ইউরোপীয় ভাবধারার প্রভাব। আধুনিক যুগে মানবতা বোধ আছে। যেমন নজরুল লিখেছেন, দেখনু সেদিন রেলে বাবু সাপ তারে কুলি বলে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল এমনি করিয়া জগৎ জুলে মার খাবে দুর্বল। এগুলো হচ্ছে মানবতা বোধ, ঠিক না? আবার রবি ঠাকুর লিখেছেন আধুনিক যুগে, কি লিখেছেন? 2 বিঘা জমি সেই বিখ্যাত চরণ, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। স্বদেশ প্রেমের কবিতা একটু আগে আমরা বললাম, ঈশ্বরচন্দ্র গুপ্ত স্বদেশ প্রেম নিয়ে লিখেছেন। সেটা হচ্ছে কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। বিদেশের ঠাকুরের চাইতে দেশের কুত্তাকে ঈশ্বরচন্দ্র গুপ্তের বেশি ভালো লাগে। এটা হচ্ছে স্বদেশ প্রেমের নিদর্শন। রোমান্টিকতা আছে। রোমান্টিকতা আমরা নির্মলেন্দ্র গুণের কবিতায় পেয়েছি, হাত বাড়িয়ে ছুঁই না তোকে, তোমাকে আমি হাত দিয়ে ছুঁই না, তোমাকে আমি মন দিয়ে ছুঁই। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। তুই কোথায় যাবে, পা বাড়ালেই পায়ের ছায়া আমাকে তুই পাবি। আবার মার্জুক রাসেলেরও কবিতা আছে, তোমার বাড়ি রাঙিনা ছেড়ে চলে যাচ্ছি, তোমাকে ছেড়ে যাওয়ার ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু ছাইরা আসা। কি হবে বলেন? আমি অনেক কিছু ছাইরা আসা, তোমাকে ছেড়ে যাওয়ার ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু ছাইরা আসা লোক। এ হচ্ছে মার্জুক রাসেলের বিখ্যাত কবিতা। তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানে নিজের কথা আছে আধুনিক যুগে, এগুলো হচ্ছে আধুনিক যুগ। এবং ধর্মের প্রভাব হ্রাস, আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো আমরা সংক্ষেপে দেখে ফেললাম। এখন দেখুন এখান থেকে যে জাতীয় প্রশ্নগুলো আছে আমি সব এখানে লিখে দিলাম। আমরা দেখলাম যে গদ্যের সূচনা হয়েছে মধ্যযুগে। এই তিনটাই কিন্তু মধ্যযুগে, ঠিক আছে? তিনটাই মধ্যযুগে গদ্যের সূচনা হয়েছে। আমি সংক্ষেপে মিডল এজ দিলাম, যেহেতু আমার মার্কারটা একটু বেশি ডিস্টার্ব করে, তাই আমি এখানে একটু কিবোর্ডটা কিছু ব্যবহার করার চেষ্টা করছি। এই যে মিডল এজ, মধ্যযুগ। তাহলে এটা আসে কিভাবে আসে? প্রথম গদ্যের সূচনা কি? চিঠি, একটা চিঠি। সেই চিঠিটা কে দিয়েছেন? এক রাজা, কোচবিহারের রাজা আসামের রাজার কাছে পাঠিয়েছেন। তাহলে চিঠিটা কেমন দাঁড়াবে? এই যদি চিঠি হয়, এখানে থাকবে হচ্ছে কি যেন, এখানে থাকবে হচ্ছে প্রিয়। তাহলে প্রিয় কে? প্রিয় হচ্ছে আসামের রাজা, প্রিয় হচ্ছে আসামের রাজা। আর এখানে থাকবে ইতি। তাহলে ইতি হবে হচ্ছে কোন জায়গার রাজা? ইতি হচ্ছে কোচবিহারের রাজা। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম চিঠিটা কে পাঠালো আর কে রিসিভ করলো। এই হচ্ছে ঘটনা।
এবার দেখুন, বলেছিলাম খ্রিস্টানীদের প্রভাব। এই যে দেখুন, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এটা লিখেছেন ঢাকার ভূষণার জমিদার। এখন প্রশ্ন হচ্ছে, ঢাকার ভূষণা কোথায়? ঢাকার ভূষণার জমিদার দোম অ্যান্তনিও এটা লিখেছেন। এটার বিষয়বস্তু বই থেকেই বোঝা যায়, এক ব্রাহ্মণের সাথে এক রোমান ক্যাথলিকের কি হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে। তাহলে দ্বন্দ্ব হওয়ার ফলে ব্রাহ্মণকে রোমান ক্যাথলিক প্রমাণ করে দিয়েছে হিন্দু ধর্ম অসার, হিন্দু ধর্মে কুসংস্কার বেশি, হিন্দু ধর্মে না কি জন্য নারীকে আগুনে পুড়িয়ে ফেলা, হিন্দু ধর্মে এক ব্রাহ্মণ শত শত বিবাহ করতে পারে, কৌলিন্য প্রথা, এই বিষয়গুলাই এই ক্যাথলিক ব্রাহ্মণকে বুঝিয়ে দিয়েছেন হিন্দু ধর্মের অসারতা আর ক্যাথলিক ধর্মের শ্রেষ্ঠত্ব। তাহলে বুঝাই যাচ্ছে এটা কাদের হাত ধরে, মিশনারিজদের হাত ধরে। আরেকটা মজার ঘটনা আছে। কি মজার ঘটনা? এই সবগুলাই লিসবন থেকে প্রকাশিত, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এটাও কোথায় থেকে? লিসবন থেকে প্রকাশিত। এটাও লিসবন থেকে। কেন লিসবন থেকে? পর্তুগালের লিসবন থেকে। কারণ বুঝতে হবে, তখন আমাদের অঞ্চলে ছাপাখানা ছিল না, বাংলায় ছাপাখানা ছিল না। এরপর দেখো, এই কৃপা শাস্ত্রে অর্থভেদ। এই কৃপা মানে হচ্ছে করুণা, শাস্ত্র মানে হচ্ছে বই, অর্থভেদ মানে অর্থ ভেদ করতে হবে। এখানেও আমরা দেখতে পাই, একজন গুরু থাকে, একজন শিষ্য থাকে। গুরু জিজ্ঞাসা করে শান্তি কিসে? খ্রিস্টানিতে। শান্তি কোথায়? কাকে বেশি মনে রাখতে হবে? যীশু খ্রিস্টকে। কাকে স্মরণ করতে হবে? যীশু খ্রিস্টকে। এই পুরোটাই হচ্ছে খ্রিস্টানিত্ব প্রচার। এই দুইটাই হচ্ছে মিশনের কাজ। তাহলে আমি সংক্ষেপে এখানে মরশিকার মি লিখে দিই, তাহলে বোঝা যাবে এই দুইটাই হচ্ছে কিসের কাজ? মিশনের কাজ। ওকে, এবার দেখো এখান থেকে কোন জাতীয় প্রশ্ন আসে সেটা আমরা একটু আলোচনা করি। এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছি বাংলা ভাষায় প্রথম প্রথম কথ্য ভাষার আদি গ্রন্থ। এখন এখানে আমরা শুধু উত্তর রেখেছি, এখানে অপশনে ছিল না কিন্তু রোমান ক্যাথলিক সংবাদ ছিল না। তাহলে অ্যান্সার কি ছিল? কৃপা শাস্ত্রে অর্থভেদ। কৃপা শাস্ত্রে অর্থভেদ কে লিখেছেন? কৃপা শাস্ত্রে অর্থভেদ লিখেছেন মনুয়েল দা আসুম্পাসাউ। আবার ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ কে লিখেছেন? দোম অ্যান্তনিও। এখন বিষয়টা আমি একটু বুঝাই দিই। ঢাকার ভূষণার জমিদার, অনেকের কাছে প্রশ্ন হয় যে ভাইয়া ঢাকার ভূষণা কোথায়, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই মোহাম্মদপুর আছে, মোহাম্মদপুরের হচ্ছে মাগুরা আছে। মাগুরা একটা উপজেলা আছে, যে উপজেলায় সাকিব খানের বাড়ি। এই মাগুরা উপজেলায় একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে, বর্তমান যে উপজেলা সেই উপজেলার নাম হচ্ছে, মাগুরা হচ্ছে জেলা, বর্তমান উপজেলার নাম মোহাম্মদপুর। এই মোহাম্মদপুরের উপজেলার সাবেক নাম ছিল হচ্ছে ভূষণা। এই এলাকার যে জমিদার ছিল, সেই জমিদারের নাম ছিল হচ্ছে দোম অ্যান্তিনিও। এই জমিদারের নাম ছিল কি? দোম অ্যান্তিনিও ছিল এই জমিদারের নাম। তাহলে আমরা পাইলাম ভূষণা বর্তমানে আসলে কি? ভূষণা এখন হচ্ছে বর্তমানে মাগুরার মোহাম্মদপুর উপজেলা। এই উপজেলার সাবেক জমিদার ইনি হিন্দু ছিলেন, পরবর্তীতে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। আর খ্রিস্টান হওয়ার পরেই তিনি এই হিন্দুদের বাস দিলেন কোনটা লেখা? ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ লেখা। আর মনোয়াল দা আসুম পাসাও কোনটা লিখলেন? কৃপা শাস্ত্রের অর্থভেদ। তাহলে এখানে দেখো সবশেষ গদ্যের সূচনা আমরা জানি কত সালে? 1800 সালের পর। 1800 সালের পর যদি হয় তাহলে সেটা 19 শতকে। বাঙালির লেখা, এই যে দেখো বাঙালির লেখা মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদের রচয়িতাকে, এই যে ইতিমধ্যে আমরা দেখলাম দোম অ্যান্তনিও। দোম অ্যান্তনিও কোন জায়গার জমিদার? সে হচ্ছে ভূষণার জমিদার। এখন তোমাদের কাছ থেকে জানতে চাই, ভূষণা বলতো মাগুরা জেলার কোন উপজেলা? মাগুরা জেলার কোন উপজেলা ভূষণা? হ্যাঁ, মোহাম্মদপুর। এই তো হয়ে গেছে। তাহলে এটা আমরা এখান থেকে শিখে ফেললাম। এগুলা সব বিগত সালের প্রশ্ন। অনেকগুলা যেগুলা ভালো মানের পরীক্ষা সেগুলাই আমরা সামনে দিয়েছি, কোন পরীক্ষা এসেছে। আর সবই প্রশ্ন যেগুলা সেকেন্ড গ্রেডের সেগুলা বেশিরভাগ ক্ষেত্রে দেই নাই। এই হইলো ঘটনা। তো মনোযোগ দিয়ে পড়তে হবে। বাংলা গদ্যের আদি নিদর্শন। বাংলা গদ্যের আদি নিদর্শন হচ্ছে চিঠি। চিঠিটা পাঠাইছে কে? কুচবিহারের রাজা। কার কাছে পাঠিয়েছে? আসামের রাজার কাছে এই চিঠিটা পাঠিয়েছে। এবার আমরা চলে আসি উপন্যাসের রূপে। উপন্যাসের রূপের মধ্যে প্রথমে আমরা পাবো কিভাবে কিভাবে উপন্যাসগুলা এসেছে। দেখো, উপন্যাসের রূপের পাশাপাশি আমরা 1800 সালের কয়েকটা বিষয়বস্তু এখনই দেখিয়ে দেই, যাতে আমাদের ভালো জমে, উপন্যাসগুলা বুঝতে সুবিধা হয়। 1800 সালের পর যত রচনা হয়েছে এর বিষয়বস্তুর মধ্যে 1800 সালের পর আমরা জানি, বিশেষ করে 1757 সালের পর ইংরেজরা ক্ষমতা দখল নিয়েছে। ইংরেজরা ক্ষমতা দখল নেওয়ার পর কি শহর তারা কিনেছে? কলকাতা শহর কিনেছে। তারপর ইংরেজরা কোন শহরটা কিনেছে? সুতানটি শহর কিনেছে। ইংরেজরা আরো একটা শহর কিনেছে। কি শহর কিনেছে? গোবিন্দপুর শহর কিনেছে। এই কেনার ফলে এই সমস্ত শহরে নব্য জমিদার, এই নব্য যে জমিদারটা সৃষ্টি হয়েছে,
এদেরকে আমরা নাম দিয়েছি কি বাবু সমাজ। এই বাবু সমাজ সৃষ্টি হয়েছে। এরা কিসে কিসে ব্যস্ত থাকে? এই বাবু সমাজের একটা বড় বৈশিষ্ট্য ছিল বাবু সমাজরা মদে ব্যস্ত। আবার বাবু সমাজের একটা বৈশিষ্ট্য ছিল এই বাবু সমাজরা কিসে ব্যস্ত? নারীতে ব্যস্ত। তাহলে আমরা 1800 সালের দিকে যতগুলা সাহিত্য পাবো এই সবগুলার মধ্যেই এই প্রাধান্য থাকবে। কিসের প্রাধান্য থাকবে? মদ আর নারীর প্রাধান্য থাকবে। যতগুলো উপন্যাস পাবো প্রায় বেশিরভাগ উপন্যাসে মদ আর নারী, কলকাতার বাবু সমাজ, ইংরেজি ভাষায় কথা বলে, বাংলা ভাষাকে অবজ্ঞা করে। এই কলকাতার বাবু সমাজ সাকি নিয়ে ব্যস্ত থাকে, সাকি মানে নারী। কলকাতার বাবু সমাজ সুরা খায়, সুরা নিয়ে ব্যস্ত থাকে। কলকাতার নতুন ধনী হয়েছে, টাকা পয়সা হয়েছে, সারাদিন নারীদের নিয়ে ডান্স করে। হিন্দু হওয়া সত্ত্বেও তারা সবাই কি খায়? গরু খায়। এই যে হিন্দু হওয়া সত্ত্বেও গরু খায়, এটা তো আরেকটা সমস্যা। এই কলকাতার বাবু সমাজদের নিয়ে সবাই অতিষ্ঠ ছিল। তাই প্রথম দিকের উপন্যাসগুলোর মধ্যে বেশিরভাগই বাবু সমাজের সমালোচনাই দেখা যায়। এই যে দেখো, এইগুলাকে আমরা উপন্যাস ধরি এই স্থান থেকে, তাহলে এই স্থান থেকে হচ্ছে আমাদের উপন্যাস শুরু। তাহলে আমরা যদি বলি প্রথম উপন্যাস কোনটা, তাহলে নিশ্চয়ই আমাদের প্রথম উপন্যাস হবে কোনটা? আলালের ঘরে দুলাল হবে প্রথম উপন্যাস, ঠিক না? এরপরে যদি আমরা ধরি, এগুলাকে আমরা কি বলবো? ওগুলাকে আমরা উপন্যাস না বলে বলবো হচ্ছে উপন্যাসের চেষ্টা বলবো। তাহলে উপন্যাস বলা যাবে না। তাহলে প্রথম উপন্যাসের চেষ্টা কোনটি? কলিকাতা কমলালয়। উপন্যাস হতে গেলে এর ভাষা মাধুর্য বজায় থাকতে হয়। উপন্যাস হতে গেলে এর একটা সুন্দর প্লট বা কাহিনী থাকতে হয়। উপন্যাস সার্থক হতে গেলে এর ক্যারেক্টারগুলা, চরিত্রগুলা কি হতে হয়? সার্থক হতে হয়। যদি এই প্লট, ক্যারেক্টার, সংলাপ, ভাষা এই সবগুলো সুন্দর না হয়, তাকে আমরা সার্থক উপন্যাস বলতে পারি না। তাহলে দেখো, কলিকাতা কমলালয় উপন্যাসের চেষ্টা, নববাবু বিলাস উপন্যাসের চেষ্টা, নববিবি বিলাস উপন্যাসের চেষ্টা, ফুলমণি ও করুণার বিবরণ উপন্যাসের চেষ্টা। এখন অপশনে যদি আসে প্রথম চেষ্টা কোনটি, যদি অপশনে উপরের পাঁচটাই থাকে, তাহলে বলো এই পাঁচটার মধ্যে যদি বলা হয় উপন্যাসের প্রথম চেষ্টা কোনটি, তাহলে কোনটা অ্যান্সার দিবে? পাঁচটাই আছে অপশনে, তাহলে হবে কলকাতা কমলালয়। কে কে দিলেই হবে, ক লিখলে আমি বুঝে যাব, তাহলে ওইটা হবে। এরপর যদি এটা না থাকে, মনে করো এখন উপন্যাসের প্রথম প্রয়াস এই ফুলমণি থেকে শুরু করে নিচের সবগুলো, এই ফুলমণি থেকে শুরু করে নিচের সবগুলো, তাহলে কোনটা দিবে? তাহলে উপন্যাসের চেষ্টা কোনটা দিবে? তাহলে আবার ফুলমণি ও করুণার বিবরণ, ঠিক না? এই তো আমরা ব্যাপারটা বুঝে গেছি। তাহলে দেখো, এই যে তিনটা উপন্যাস, এই তিনটা উপন্যাসেই একজন রক্ষণশীল হিন্দু লেখক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এই ভবানীচরণের সাথে আধুনিক পুরুষ রামমোহনের দ্বন্দ্ব ছিল, ঠিক আছে? রামমোহনের জন্মসাল মুখস্থ রাখার দরকার নাই, কিন্তু আমি বুঝার জন্য লিখে দিই 1772 সাল, আর ভবানীচরণের জন্ম হচ্ছে 1787। তাহলে রামমোহন আর ভবানীচরণ কাছাকাছি ছিলেন, কিন্তু এই দুইজনের একটা দ্বন্দ্ব ছিল। রামমোহন ছিল আধুনিক আর ভবানীচরণ ছিল কি? গোরা। তাই তিনি কলকাতার বাবুদের নারী নিয়ে ফুর্তি করা তিনি পছন্দ করলেন না। এই জন্য তিনি বাবুদের সমালোচনা করে কি লিখলেন? কলিকাতা কমলালয়। কলকাতার নতুন যে বাবু আছে, সেই বাবুরা যে বিলাস করলো কি? মদ খাইলো, গরু খাইলো, ইংরেজিতে অংচং করে কথা বললো, ঠিক আছে? এই ভাঙা ইংলিশ, ভাঙা বাংলা, তারপর নারী নিয়ে ফুর্তি করলো। এগুলা ভবানীচরণ পছন্দ করলেন না। এসবের সমালোচনা করে তিনি লিখলেন নব বাবু বিলাস। এবার নববিবি বিলাস কি? তিনি ইংরেজি নারীদের শিক্ষার বিরোধী ছিলেন। আমরা নারী শিক্ষার বিরোধী দুইজন লোককে পাবো, একজন হচ্ছে কট্টরপন্থী ভবানী, আর একজন পাবো আমরা যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই দুইজনেই নারী শিক্ষার বিপরীতে ছিল। নববিবি বিলাস, বিবিরা নতুন করে এবিসিডি শিখবে, ইংরেজি কথা বলবে, বিবিরা গিয়ে বাবুদের সাথে মদ পান করবে, ইংরেজদের সাথে, এসব ভবানীচরণ পছন্দ করলেন না। তাহলে ভবানীচরণের সাথে রামমোহনের দ্বন্দ্বের কথা যেহেতু বলেছি, আর দুই একটা কথা বলে দিতে হয়। রামমোহন একটা পত্রিকা করলো, সেই পত্রিকার নাম ব্রাহ্মণ সেবতী, সূচনা লগ্নে একটা পত্রিকা, সে পত্রিকার নাম হচ্ছে ব্রাহ্মণ সেবতী। এ হচ্ছে রামমোহনের পত্রিকা, সংবাদ, কৌমুদী, দুইটা পত্রিকা। এবার দেখো, এটার মধ্যে আধুনিকতার কথা বলে, কিন্তু ভবানীর তো এটা পছন্দ হয় না। তখন ভবানীকে আমরা দেখি একটা আলাদা পত্রিকা করে ফেলে, সেটা হচ্ছে সমাচার চন্দ্রিকা। তাই এটা কিন্তু পরীক্ষায় আসে, সমাচার চন্দ্রিকা পত্রিকাটি কার? তাহলে অ্যান্সার হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
তাহলে উপন্যাসের চেষ্টার দিকে ভবানীচরণকে আমরা দেখতে পেলাম। ফুলমণি ও করুণার বিবরণ, ফুলমণি ও করুণার বিবরণে আমি সংক্ষেপে মেলেন্স লিখে দিই। হেনা ক্যাথরিন মেলেন্স বা হেনা ক্যাথরিন মুলেন্স হচ্ছে এটার লেখক, এটা আমি লিখে দিলাম। এবার বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল। এখানেও কি আছে বলতো? মদ আছে, এখানেও মদ আছে। এখানে আমরা দেখতে পাই যে নায়ক থাকে, নায়কের নাম হচ্ছে মতিলাল। এই মতিলালের বাবা থাকে একজন উকিল, নাম করা উকিল, অনেক টাকা উকিলে কামায়। উকিলকে আবার মিথ্যা সাক্ষী জোগাড় করে দেয় যে ব্যক্তিটি, সেই ব্যক্তির নাম কি? টক চাচা। এ থাকে আবার উকিলের মুহুরি, প্রচুর বাটপারি সাক্ষী জোগাড় করে উকিলকে দেয়। উকিল সেই মিথ্যা সাক্ষী দিয়ে কোর্টে জয়লাভ করে চলে আসে। অপর দিক দিয়ে উকিলের সেই টাকা দিয়ে মতিলাল টুকটাক ইংরেজি শিখেছে। মতিলাল সারাদিন সুরা নিয়ে ব্যস্ত, মানে মদ নিয়ে ব্যস্ত। মতিলাল সারাদিন সাকি নিয়ে ব্যস্ত। মতিলালকে উকিল কোনো ক্রমে আর ভালো করতে পারে না। পরিশেষে মতিলালকে উকিল বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরও বউ ফেলে রেখে পরনারীতে আসক্ত হয়ে পড়ে মতিলাল। এই হচ্ছে আলালের ঘরে দুলাল উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনা। এখানেও মদ আছে, নারী আছে। তাহলে আমরা দেখলাম 1800 সালের পর সাহিত্যে সবচাইতে বেশি, 1800 সালের পর তোমরাই বলো, 1800 সালের পর সাহিত্যে সবচাইতে বেশি কিসের প্রভাব পড়েছে? সবচেয়ে বেশি, বেশিরভাগ সাহিত্যে এই ঘটনাগুলো আছে। গোছ, ওয়াইন অ্যান্ড উইমেন, সুরা অ্যান্ড সাকি, কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখানে আবার সালটা চলে আসে, যে প্রথম উপন্যাসে সালটা আসে, প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল। এরপর দেখো হুতুম পেঁচার নকশা। এখন এটা কিন্তু লিখছে কে? কালী প্রসন্ন। এখন আলালের ঘরে দুলাল আমরা সবাই জানি এটার লেখকের নাম, আলালের ঘরে দুলালের লেখকের নাম কি? ইউ ক্যান নাও পিন, আচ্ছা দরকার নাই। এটা হচ্ছে আলালের ঘরে দুলাল পেরিচাঁদ মিত্র, তাই না? আরে স্লাইডটা নষ্ট হয়ে যাচ্ছে। পেরিচাঁদ মিত্র আঁকাআঁকির কারণে। আর হুতুম পেঁচার নকশাকে আমরা দেখব কালী প্রসন্ন। হুতুম পেঁচার নকশার লেখক হচ্ছে কে? কালী প্রসন্ন। আচ্ছা, কালী প্রসন্ন হচ্ছে, এটা সংক্ষেপে আমি কালী লিখে দিই এখানে। এটার লেখক হচ্ছে কালী প্রসন্ন। এই কালী প্রসন্ন হুতুম পেঁচার নকশা লিখলো। এখানেও খেয়াল করে দেখো হুতুম পেঁচা কেন? কালী প্রসঙ্গ নিজে কল্পনা করলেন, আমি একটা হুতুম পেঁচা, আমি পেঁচা হয়ে পেঁচার ডালে বসে আমি দেখছি। কি দেখছি? আমি দেখছি কলকাতার বাবুদের মদ, সুরা, সাকি, গরু খাওয়া ইত্যাদি। তাহলে হুতুম পেঁচার নকশার মধ্যে কিসের প্রভাব পড়েছে? এই কলকাতার বাবু সংস্কৃতির, বাবু কালচার, বাবুদের নষ্ট হয়ে যাওয়া ইংরেজি ভাবধারা, এটা হুতুম পেঁচার নকশাতে এসেছে। তোমরা মাইকেলের একে কি বলে সভ্যতা পড়েছো, সেখানেও কিন্তু বাবু সংস্কৃতি এসেছে। তারপর যারা ডি রোজিওর শিষ্য ছিল, যাদেরকে আমরা ইয়াং বেঙ্গল বলি, ইয়াং বেঙ্গলের সদস্য ছিল পেরিচাঁদ মিত্র, মাইকেল। এরা সবাই মদ খেতেন, এরা সবাই পরনারীর সাথে ডান্স করতেন, এরা সবাই গরুও খেতেন। এর মধ্যে মাইকেল তো আরো বেশি। মাইকেল হিন্দু ধর্ম ত্যাগ করে কি হয়ে গেলেন? খ্রিস্টানই হয়ে গেলেন। তাহলে এই যে বাবু সংস্কৃতি ব্যাপক হারে ধরেছে, তাহলে মাথায় আমরা দুইটা জিনিস রাখবো। এক হচ্ছে যত প্রেস পাই, পত্রিকা পাই, প্রেস প্রতিষ্ঠা হলো, পত্রিকা প্রতিষ্ঠা হলো, স্কুল প্রতিষ্ঠা হলো, তারপর হচ্ছে কলেজ প্রতিষ্ঠা হলো। এরপর আমরা দেখতে পাই কি যেন একটা ডিকশনারি পর্যন্ত রচনা হলো, শব্দকোষ। এরপর রচনা হলো গ্রামার। সমস্ত কিছুর কি উদ্দেশ্য ছিল বলতো? আমি যে এতগুলা বিষয় বললাম, প্রেস প্রতিষ্ঠা, পত্রিকা প্রতিষ্ঠা, ভাষাকে সহজ করা, সবকিছুর মূলে কি ছিল? ভাষাকে সহজ করা, ভাষার প্রচার। থ্যাংক ইউ, অধিকারী প্রচার লিখেছো। কি প্রচার সেটা বলো? গুড, মিশনারিজদের ধর্ম প্রচার। গুড, এই গেল একটা পজিশন। তাহলে আধুনিক যুগের সকল সূচনার পেছনে মিশনারিজদের একটা অবদান আছে, আর বাঙালিদের অবদান সাহিত্যে। কারণ বাঙালিরা যে অবদানটা রেখেছে, সেটা রামমোহন থেকে শুরু করে রামমোহন, বিদ্যাসাগর, মাইকেল বলো, বঙ্কিম বলো, পেরিচাঁদ মিত্র, কালীপ্রসন্ন, বাঙালিরা যে অবদান, তারা তো আর ধর্মপ্রচার করেন নাই, তারা হচ্ছে বাবু কালচারের বিরোধিতা করে লেখালেখি করেছেন। এবার দেখো পেরিচাঁদ নিজেও মদ খাইতেন, কিন্তু তিনি আলালের ঘরে দুলাল মদের বিরুদ্ধে লিখলেন। কালীপ্রসন্ন নিজেও মদ খাইতেন, তিনি কিন্তু এই হুতুম পেঁচার নকশা মদের বিরুদ্ধে লিখলেন। মাইকেল নিজেও মদ খাইতেন। এবার তোমরাই বলো, মাইকেল মদ খাওয়া সত্ত্বেও, ডি রোজিওর শিষ্য হওয়া সত্ত্বেও, মাইকেল বাইজি নাচা সত্ত্বেও, মাইকেল কোন গ্রন্থটা এই বাবু কালচারের বিরুদ্ধে, ইয়াং বেঙ্গলের বিরুদ্ধে লিখেছেন? এক, একেই কি বলে সভ্যতা। দুই, বুড়ো শালিকের ঘাড়েরও। মাইকেল কোনটা এই বাবু কালচারের বিরুদ্ধে লিখেছেন?
কারেক্ট অ্যান্সার। একে কি বলে? সভ্যতা। তাহলে আমরা বাবু কালচার ব্যাপারটা কি পুরোপুরি বুঝে গেলাম, ঠিক না? তাহলে প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল, তাহলে এখানে আর প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী আবার ঐতিহাসিক, তাহলে এখান থেকে কিন্তু ঐতিহাসিক চলে আসলো আর রোমান্টিক চলে আসলো। এটি একটি ঐতিহাসিক উপন্যাস, আর কপালকুণ্ডলা দুইটাই রোমান্টিক প্লাস ঐতিহাসিক, দুই উপন্যাস এটা। আরেকটা উপন্যাস আমরা পাই 1876 সালে। এই দুইটা মোটামুটি আমরা সবাই জানি, এই দুইটা কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে এই দুইটা আমরা জানি। আর এটা হচ্ছে নারীদের মধ্যে প্রথম ঔপন্যাসিক, রবীন্দ্রনাথের বোন ছিলেন, ওনার নাম হচ্ছে কি? স্বর্ণকুমারী দেবী। নারীদের মধ্যে তিনি সর্বপ্রথম উপন্যাস লিখেছেন, স্বর্ণকুমারী দেবী। এবার আমি প্রশ্ন উত্থাপন করব, তোমরা অ্যান্সার দিবে। শুধু একটা লেটার লিখলে হবে। বলো, প্রথম উপন্যাসের চেষ্টা কোনটা? এখান থেকে 3টা প্রশ্ন করে আমরা 4-5টা প্রশ্ন করে চলে যাব। একটা লেটার লিখলে হবে, আমি বুঝতে পারবো। গুড, কলিকাতা কমলালয়। এবার ধরো কলিকাতা কমলালয় নাই, নববাবু বিলাস নাই, নববিবি বিলাস নাই, তাহলে বলো প্রথম উপন্যাসের চেষ্টা কোনটা? ফুলমণি ও করুণার বিবরণ, কারেক্ট অ্যান্সার। এবার বলো প্রথম উপন্যাস কোনটা? এতক্ষণ তো আমরা উপন্যাসের চেষ্টা করেছি, এখন বলবো প্রথম উপন্যাস কোনটা? কারেক্ট অ্যান্সার, আলালের ঘরে দুলাল হয়েছে। এবার বলো প্রথম সার্থক উপন্যাস কোনটা? প্রথম সার্থক উপন্যাস কোনটা? কারেক্ট অ্যান্সার, দুর্গেশ নন্দিনী। এটা হচ্ছে প্রথম সার্থক, কারণ এই উপন্যাসের, দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্লট ঠিক ছিল, চরিত্র ঠিক ছিল, ভাষা ঠিক ছিল, সবগুলা ঠিক হইলেই সেটাকে সার্থক বলা যায়। তাহলে বলো তো প্রথম রোমান্স ধর্মী ঐতিহাসিক উপন্যাস বা প্রথম রোমান্টিক উপন্যাস কোনটা? কারেক্ট অ্যান্সার, কপালকুণ্ডলা হয়েছে। এবার নারীদের লিখিত প্রথম উপন্যাস কোনটি? দ্বীপ নির্বাণ। সবই হয়ে গেছে। এখন আমি তোমাদের কাছে অন্য একটা উত্তর চাইবো। তাহলে এবার বলো প্রথম ঔপন্যাসিক কে? প্রথম ঔপন্যাসিক পেরিচাঁদ মিত্র নাকি বঙ্কিম? প্রথম ঔপন্যাসিক কে? বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক পেরিচাঁদ না বঙ্কিম? অ্যান্সার হবে পেরিচাঁদ, 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 পেরিচাঁদ প্রথম ঔপন্যাসিক। এবার বলো পেরিচাঁদ তো উপন্যাসটা ভালোভাবে লিখতে পারেন নাই, 100% পারফেক্ট হয় নাই। প্রথম পারফেক্ট উপন্যাস ছিল হচ্ছে দুর্গেশ নন্দিনী, 100% পারফেক্ট। তাহলে বলো উপন্যাসের জনক কি? প্রথম ঔপন্যাসিক পেরিচাঁদ হলেও উপন্যাসের জনক কিন্তু বঙ্কিম, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রথম ঔপন্যাসিক হচ্ছে পেরিচাঁদ, কিন্তু উপন্যাসের জনক আবার কে হয়ে যাবে? জনক হয়ে যাবে বঙ্কিম। এই পৃষ্ঠা আমাদের শেষ। তাহলে আমরা উপন্যাসের সূচনা দেখলাম, কলিকাতা কমলালয় দেখলাম, নববাবু বিলাস দেখলাম, নববিবি বিলাস দেখলাম। সবগুলার মধ্যে ভবানীচরণ কি করেছেন? সমালোচনা করেছেন, মদখোরদের সমালোচনা, গাঞ্জাখোরদের সমালোচনা ইত্যাদি। দেখো এখানে প্রশ্নগুলো আছে। ফুলমণি ও করুণার বিবরণ, এটা কে লিখেছেন? ফুলমণি ধর্মকর্ম পালন করে, সুতরাং ফুলমণি অত্যন্ত ভালো মেয়ে, তার জীবন অত্যন্ত সুখে হয়েছে। আর করুণার নাম থেকেই বুঝতে পারছো সে ধর্মকর্ম পালন করতো না, টাকা পয়সার গরম দেখাতো, উশৃঙ্খল জীবন যাপন করতো, তাই করুণার জীবন নরকে নিপতিত হয়েছে। এই সবকিছুর মূলে রয়েছে খ্রিস্টানিটি প্রচার। আমরা বুঝতে পেরেছি এটা কে করেছেন? হ্যানা ক্যাথরিন মুল্যান্স করেছেন। ওকে, কথা সাহিত্য বলতে আসলে কি বুঝি? এটা পরীক্ষায় আসে। ছোট গল্প, ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, আর উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিম। এই ছোট গল্প আর উপন্যাসকে, এই দুইটাকে একসাথে বলা হয় কথা সাহিত্য। খুবই খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবার দেখো বাংলা উপন্যাসে প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল? তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি সামাজিক কাহিনী। তাহলে উত্তর যদি সামাজিক কাহিনী হয়, উত্তরে তো আর আমি যে অপশনগুলো বলেছি এই অপশনগুলো তো আর উত্তরে লেখা যায় না। তাহলে বলো তো দেখি বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন, আমি ডাইরেক্ট একটা স্পেসিফিক উত্তর চাচ্ছি, কোন বিষয়গুলো বেশি ছিল বলো? কে দেখি কোন জিনিসটা পছন্দ করেছিল? একজন বলেছে ডব্লিউ মানে ওয়াইন এন্ড উম্যান। গুড। হ্যাঁ, সুরা সাকি, মদ, এইসব। তাহলে এগুলা সব কি সামাজিক সমস্যা? তাই প্রথম উপন্যাসে সামাজিক কাহিনীটাই উপন্যাসগুলোতে প্রাধান্য ছিল। এগুলা সব কিন্তু বিগত সালের প্রশ্ন। হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী, এটা তোমরা পারবে, কোনো সমস্যা নাই। দেখো হুতুম প্রেচার নকশা কে লিখেছেন? কালীপ্রসন্ন। তাহলে কালীপ্রসন্ন কি দেখেছেন? মদ খাওয়া দেখেছেন, নারী নিয়ে ফুর্তি করা দেখেছেন, গরু খাওয়া দেখেছেন। কিসের চোখে বলতো? কালীপ্রসন্ন কিসের চোখে এসব দেখেছেন? কালীপ্রসন্ন নিজেকে কিসের সাথে তুলনা করেছেন? কালীপ্রসন্ন সে নিজেও এসব করতো, হুতুমের সাথে, পেঁচার সাথে, এবং তিনি সমাজকে ভেঙচি কেটেছেন। পেঁচা যেরকম ভেঙচি কাটে, সেরকম তিনি এই সমাজকে, বাবু কালচারকে তিনি ভেঙচি কাটতে চেয়েছেন। এবার দেখো
আমরা আগে দেখেছি সাহিত্যের যে ভাষা, কবিতার ভাষা সুন্দর ভাষা, গদ্যের ভাষা চিঠিপত্রের ভাষা, তারপর হঠাৎ করে গদ্যের মধ্যে কথ্য ভাষা আসলো। আগে যে ভাষাটা ব্যবহৃত হতো গদ্যে সেটা পরিশীলিত, গদ্যে কথ্য ভাষা আসলো। কাদের হাত ধরে? এই মিশনারিজরাই তাদের ভাষাটাকে সহজ করার জন্য তারা কিন্তু এই কথ্য ভাষা শুরু করলো। একই ধরনের কথ্য ভাষা কিন্তু আলালের ঘরে দুলাল উপন্যাসে কথ্য ভাষা প্রয়োগ করলো, মানে পরিশীলিত ভাষা না, পরিমার্জিত ভাষা না, হজবরল ভাষা। সেই কথ্য ভাষা পেরিচাঁদ মিত্র প্রয়োগ করলো, সেটাকে আমরা নাম দিলাম কি ভাষা? আলালি ভাষা। আবার অনুরূপ ভাবে এখানে কালীপ্রসন্ন সিংহকে আমরা দেখতে পাই হুতুম পেচার নকশায়। কালীপ্রসন্ন সিংহ যে ভাষা করলেন সেই ভাষার নাম কি? হুতুমি ভাষা। তাহলে তোমাকে বলতে হবে এই আলালি ভাষা আর হুতুমি ভাষা এগুলা এক হচ্ছে পরিশীলিত ভাষা, দুই হচ্ছে কথ্য ভুলে ভরা ভাষা। বলো কোনটা, এক না দুই? আলালি ভাষা, হুতুমি ভাষা, হ্যাঁ কথ্য ভাষা, মানুষের মুখের ভাষা, খুব সহজবোধ্য ভাষা কিন্তু ভুলে ভরা ভাষা। গুড, এটা একটু মাথায় রাখবে। এমনকি মিশনারিজদের যতগুলো ভাষা ছিল সবই কথ্য ছিল, সহজ সরল ছিল, যাতে মানুষকে সহজে বোঝানো যায় খ্রিস্টানিটি শ্রেষ্ঠ, সেগুলো ভুলে ভরা ভাষা ছিল। তাহলে দেখো হুতুমি ভাষা কার রচনা? কালীপ্রসন্ন সিংহ। কারণ হুতুম পেচার নকশা যে গ্রন্থটা কালীপ্রসন্ন লিখেছেন সেটার মধ্যে তিনি নিজের নামও লিখেন নাই, তিনি এখানে লিখেছেন হুতুম পেচা, লেখক হুতুম পেচা। তাহলে হুতুমি গদ্যের লেখক কে? কালীপ্রসন্ন সিংহ। হুতুমি পেচার নকশা কোন জাতীয় রচনা? এটা একটি রম্য রচনা, কারণ হাস্যরসাত্মক কাহিনী আছে। আলালি ভাষা, হুতুমি ভাষা এগুলো কোন ধরনের ভাষা? চলিত ভাষা। আর আমরা তো জানি সাহিত্যের ভাষা আগে ছিল কি? আগে ছিল সাহিত্যের ভাষা সাধু, এবং সাধু ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে, সাধু ভাষা হচ্ছে লিখিত ভাষা। সাধু ভাষার বৈশিষ্ট্য এটি হচ্ছে লিখিত ভাষা, আর চলিত ভাষার বৈশিষ্ট্য এটি হচ্ছে কথ্য ভাষা। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম চলিত সমান সমান কথ্য, আর সাধু সমান সমান কি? লিখিত। চলিত ভাষা হচ্ছে কি ভাষা? কথ্য ভাষা। কি একটা অবস্থা! চলিত ভাষা হচ্ছে কথ্য ভাষা, আর সাধু ভাষা হচ্ছে লিখিত ভাষা। ওকে, এখন দেখো বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? সেটা আমরা জানি পেরিচাঁদ মিত্র, আলালের ঘরে দুলাল, 1858 সাল। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? সব বিগত সালের প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী। তারপর হচ্ছে বাংলা ধারার উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষকে? কারণ আলালের ঘরে দুলাল, পেরিচাঁদ মিত্র। আলালের ঘরে দুলালের আগে যারা লিখেছেন, ভবানীচরণ লিখেছেন, নববাবু বিলাস, বিবি বিলাস, কলিকাতা কমলালয়, হেনাকেত্রিন মুলেস লিখেছেন ফুলমণি ও করুণার বিবরণ। ওই সবগুলা কি ছিল, উপন্যাস নাকি উপন্যাসের চেষ্টা? আমি একটু দেখতে চাই। ভবানীচরণের সবগুলো উপন্যাস, রামমোহনের সাথে ভবানীচরণের দ্বন্দ্ব ছিল, ভবানীচরণের সবগুলো উপন্যাস কি ছিল? চেষ্টা। গুড। আর ফুলমণি ও করুণার বিবরণ, হেনাকেত্রিন মুলেস চেষ্টা। আমি একাধিকবার বলি একই কথা, এই একাধিকবার বলা একটু শুনতে চাই। এক, তোমরা বিরক্ত হও না? তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এক, বিরক্ত। দুই হচ্ছে মনে রাখতে সুবিধা। আচ্ছা, যেহেতু তোমরা দুইয়ের পক্ষে তাহলে আমি আমার স্টাইলটাকে ছাড়ছি না। ওকে, দেখো বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস। তাহলে আমরা পাইলাম কলিকাতা কমলালয়, এটা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। কিভাবে নারীতে আসক্তি হয়ে গেল, এই যে। তাহলে আমরা সাহিত্যের রূপের মধ্যে উপন্যাসের রূপ দেখলাম, এখন আমরা কি দেখবো? নাটকের রূপ। নাটকের এই একটা ধারা কিন্তু প্রহসন। তাহলে প্রহসন আর নাটকের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আছে। একটা নাটক একটু সিরিয়াস হয় আর প্রহসন একটু ব্যঙ্গ হয়। তাহলে হাস্যরস কোনটায় বেশি থাকবে তোমরাই বলো তো? এক, নাটকে হাস্যরস বেশি থাকবে, দুই, প্রহসনে হাস্যরস বেশি থাকবে। বলো। কারেক্ট অ্যান্সার, প্রহসনে হাস্যরস বেশি থাকবে। তাহলে প্রহসনকে আমরা বলবো কোন জাতীয় রচনা? প্রহসন হচ্ছে রম্য রচনা। প্রহসন কোন জাতীয় রচনা? রম্য রচনা। কারেক্ট অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সেটা বুঝে গেলাম। এখন এই নাটকটাকে আমরা দুই ভাগে ভাগ করব আগের মতো। তাহলে একটা দিব হচ্ছে নাটক, আর একটা হচ্ছে নাটকের চেষ্টা। তাহলে এই লাল দাগের উপরে যেগুলো আছে এগুলাকে আমরা ডাইরেক্ট চেষ্টা বলছি না আমি। দেখো বাংলা সাহিত্যের দুইটা প্রথম নাটক, নীলদর্পণকেও প্রথম নাটক বলা হয়, আবার ভদ্রার্জুনকেও বলা হয় প্রথম নাটক। তাহলে নাটক প্রথম কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেল না? এখন তাহলে এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে, যদি অপশনে ভদ্রার্জুন থাকে তাহলে হবে প্রথম নাটক ভদ্রার্জুন, আর যদি অপশনে ভদ্রার্জুন না থাকে তাহলে প্রথম নাটক হবে নীলদর্পণ। তাহলে আমি তোমাদের অপশন হচ্ছে প্রথম 6টা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অপশন। তোমরা বলো বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি? একটা লেটার লিখলেই চলবে। বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি? হ্যাঁ, গুড, ভদ্রার্জুন হয়ে গেছে। এবার ধরো অপশনে ভদ্রার্জুন নাই, তাহলে অপশনে যদি ভদ্রার্জুন না থাকে তাহলে আমি অপশন শুরু করব কোত্থেকে?
অপশন শুরু করব এখান থেকে, অপশন শুরু করব এই নীলদর্পণ পর্যন্ত। এখন বলো বাংলা সাহিত্যের প্রথম নাটক, তখন কিন্তু আবার নীলদর্পণ। তাহলে কীর্তিবিলাস তখন আর হিসাবে আসবে না, কুলিনকুল সর্বস্ব আর হিসাবেই থাকবে না, নবনাটকও তখন হিসাবে থাকবে না, একদম ডাইরেক্ট আমরা কোথায় চলে আসবো, নীলদর্পণে চলে আসবো, প্রথম নাটক আমাদের হয়ে গেছে। তাহলে এখন আমরা লেখকদের নামগুলো একটু নিখা নেই। এই বেটার নাম হচ্ছে তারাচরণ, যেহেতু একটু ডিস্টার্ব আছে তাই আমরা সংক্ষিপ্ত নাম লিখবো তারাচরণ। এই বেটার নাম হচ্ছে যোগেশ, যোগেশ চন্দ্র গুপ্ত, তাই সংক্ষেপে আমি যোগেশ লিখে দিচ্ছি। কুলিনকুল সর্বস্ব আমরা জানি রাম নারায়ণ তর্করত্ন হচ্ছে এটার লেখক কুলিনকুল সর্বস্ব। তাহলে নবনাটকের লেখককে, নবনাটকের লেখক কিন্তু দীনবন্ধু মিত্র। তাহলে দীনবন্ধু মিত্র এই নাটকটাও কি ছিল না, সার্থক ছিল না? তাহলে আমরা কিন্তু সারা জীবন পড়েছি দীনবন্ধু মিত্রের প্রথম নাটক কি, নীলদর্পণ। তাহলে নবনাটকে কিন্তু দীনবন্ধু মিত্র লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু ওটা সার্থক ছিল না, তাই ওটা খুব বেশি আলোচিত হয় না। তাহলে এখন দেখো নাটকের মধ্যে কি মদের প্রসঙ্গ আছে? আছে। কোথায় কোথায় আছে মদের প্রসঙ্গ? আমি আরেকটা কথা আবার বলে দিই, মিশনারিজদের বৈশিষ্ট্য ছিল তারা সবকিছু চেয়েছিল ধর্ম প্রচার করতে, আর বাঙালি যারা লেখক ছিল তারা যে লেখাগুলা শুরুর দিকে লিখেছেন তাদের লেখার মধ্যে সবচেয়ে বেশি ছিল কি, মদ আর নারী সমালোচনা, কলকাতার বাবুদের সমালোচনা। আর মিশনারিজদের টার্গেট ছিল হচ্ছে ধর্মটাকে কি করা, প্রচার করা। দুইটা দুই ক্যাটাগরি সাহিত্য, বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে। দেখি আমরা মদ আর ধর্ম আছে কিনা, যাতে আমরা বুঝতে পারি। একে কি বলে সভ্যতার মধ্যে কি আছে, মদ আছে, তাহলে এই মদের বোতল দিলাম। আর একে কি বলে সভ্যতা, সুরা আর সাকি আছে, সুতরাং এখানে সাকিও দিলাম। এরপর দেখো এই যে তুমি বিয়ে পাগলা বুড়ো বলছো, এটার মধ্যে সেই বুড়াটাকে, এই বুড়া ছিল নারীর পাগল। তাহলে এখানে ওই সমাজে অবশ্যই এটা ইয়াংদের না, এটা এক বুড়ার সমালোচনা, নারী পাগল, তাহলে এটা দিলাম আমরা। এরপর তুমি সধবার একাদশী যে প্রহসনটা পড়ছো, এই প্রহসনের মধ্যে যে নায়ক থাকে নিমচাঁদ, সধবার একাদশী এটা দীনবন্ধু মিত্রের একটা নাটক। এই যে নিমচাঁদ থাকে, এই নিমচাঁদ কিন্তু মদে আসক্ত। এই নিমচাঁদ স্ত্রীকে ফেলে রেখে সে অন্য নারীর সাথে সারা রাত্রি যাপন করে। তাহলে এই নিমচাঁদ কিন্তু এই নারীতেও আসক্ত। তাহলে এখানে বলছে নিমচাঁদের স্ত্রী আছে, তবে নিমচাঁদ স্ত্রী থাকা, যে স্ত্রী নিমচাঁদের যে স্ত্রী, আর তার কপালটা খুব খারাপ। কেন খারাপ? সে নিমচাঁদের মতো স্বামী পেয়েছে। জেনারেলি স্বামী মারা গেলে বিধবারা একাদশীতে ফাস্টিং করে, রোজা রাখে, কিন্তু বলছে যার স্বামী নিমচাঁদের মতো তার কি করা উচিত, সে স্বামী থাকতেও একাদশী পালন করা উচিত বা ফাস্টিং করা উচিত। আশা করি বিষয়টা কি বোঝা গেছে আমি কি বলতে চাচ্ছি, কেন এটার নাম সধবার একাদশী হইল, বিধবার একাদশী না হইয়া। বোঝা গেছে নি কথাটা? গুড, তাহলে তো বুঝাই গেছে। তাহলে এবার ক্রিস্টাল ক্লিয়ার। এবার তাহলে সবাই বলো তো, এই সধবার একাদশী যে প্রহসনটা আছে, কারণ এটা হাস্যরসাত্মক একটি রচনা, এই প্রহসনটার মধ্যে যে নায়ক থাকে সেই নায়কের নামটা আমি একটু জানতে চাই। কারেক্ট অ্যান্সার, এই নায়কের নাম হচ্ছে কি, নিমচাঁদ। হয়ে গেছে। তাহলে অসাধারণ একটা, এটা কিন্তু কার, দীনবন্ধুর। এখন লেখকের নামগুলো এখানে আমি সংক্ষেপে লিখে দিই। তাহলে এখানে আমি সংক্ষেপে লিখলাম দীনবন্ধু। আর বিয়ে পাগলা বুড়ো এটাও কার, দীনবন্ধুর। আর একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়ি, এই দুইটা যে মাইকেলের, এটা আমার না লিখলো সবাই জানবে। তাহলে দেখো এই প্রহসনের মধ্যে কিন্তু ব্যাপকভাবে কি এসেছে, ব্যাপকভাবে মদ আর নারী এসেছে। এখন আমরা একটু দেখি নাটকে এসেছে কিনা। হ্যাঁ, নাটকে এসেছে, তবে সেটা দীনবন্ধুর নাটকে এসেছে মদ আর নারী, নাটকে একটু কম এসেছে। নাটকে, এই নবনাটকে এসেছে মদ এবং নারী, আর বাকিগুলা কিন্তু মদ আর নারী অতটা নাই। তাহলে এখান প্রশ্ন হচ্ছে, প্রথম নাটক ভদ্রার্জুন, প্রথম ট্রাজেডি নাটক কীর্তিবিলাস। এখন তোমরা প্রশ্ন করতে পারো ট্রাজেডি নাটক কীর্তিবিলাস, তাহলে ভাইয়া এগুলো কি সরাসরি নাটকের নাটক নাকি? না, আসলে এগুলো নাটক না, এগুলো হচ্ছে তোমার নাটকের চেষ্টা। কিন্তু তুমি দেখবা যখন প্রথম ট্রাজেডি যদি বলা হয় বাংলা সাহিত্যে, প্রথম ট্রাজেডি নাটক কিন্তু কৃষ্ণকুমারী। তাহলে আমি দুইটা ট্রাজেডি কেন পাইলাম? তখন তুমি দেখবা কীর্তিবিলাস যদি অপশনে থাকে তাহলে কৃষ্ণকুমারী অপশনে থাকবে না। যখন কৃষ্ণকুমারী অপশনে থাকে না তখন প্রথম ট্রাজেডি নাটক কীর্তিবিলাস। তাহলে কীর্তিবিলাসে এমন কি ট্রাজেডি ঘটেছে সেটা আমাদের জানতে হবে। আমরা কীর্তিবিলাসের মধ্যে দেখতে পাই কীর্তিবিলাস থাকে একজন পুরুষের নাম। তাহলে কীর্তিবিলাসের একটা সৎ মা থাকে, সেই ছোটবেলা থেকে সেই সৎ মায়ের অত্যাচারে কি অতিষ্ঠ, তারপর সে এক সময় বিবাহ করে, তার বাবা তাকে একটু সাইডে সরিয়ে দিয়ে বিবাহ দেয়। বিবাহের পরও সৎ মায়ের অত্যাচার আর অভিযোগে সে নিষ্কৃতি পায় না। এক সময় কীর্তিবিলাসকে আমরা দেখতে পাই কীর্তিবিলাসের স্ত্রী শাশুড়ির নির্যাতনে আত্মহত্যা করে। এমনকি
স্ত্রী আত্মহত্যা করার পর কীর্তিবিলাস নিজেও আত্মহত্যা করে, তাহলে এটি যে একটা ট্র্যাজেডি বুঝাই যাচ্ছে, কারণ এখানে দুইটা আত্মহত্যা আছে। অনুরূপভাবে কৃষ্ণকুমারী নাটকটা যদি আমরা দেখি, এখানেও দেখতে পাই তিনজন রাজা, একজন রাজা হচ্ছে কৃষ্ণকুমারীর বাবা, আরেকজন রাজা হচ্ছে তোমার উদয়পুরের রাজা, আরেকজন রাজা হচ্ছে জয়পুরের রাজা, মানে এটা হচ্ছে ভারতের রাজপুত জাতি বা তোমার রাজস্থানের কাহিনী। এই তিন রাজা, এক রাজার মেয়ে থাকে হচ্ছে কৃষ্ণা, এই দুই রাজাই কৃষ্ণাকে কি করতে চায়, বিয়ে করতে চায়। তখন এই দুই রাজাই কৃষ্ণাকে বিয়ে করতে চায়। এখন এই রাজা প্রথমে এর সাথে বিয়ে ঠিক করে, বিয়ে ঠিক করার পর আবার কৃষ্ণার আবার প্রেম হয়ে যায় এই রাজার সাথে। তখন দেখো কি একটা অবস্থা, একটা ত্রিভুজ প্রেমের কাহিনী, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এই লোক বলে আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও, আর এই লোক বলে বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারণ হও। তো পরবর্তীতে দুই রাজাই হুমকি দেয় যদি কৃষ্ণাকে বিয়ে না দেন তাহলে আমি আপনার রাজ্য জ্বালিয়ে দিব। তখন যার কাছেই বিয়ে দোক কৃষ্ণার রাজ্যকে পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে। তাই লাস্ট পর্যন্ত কৃষ্ণা কিন্তু আত্মহত্যা করে। তাহলে এটাও একটা ট্র্যাজেডি। তাহলে আমরা বুঝতে পেরেছি দুইটাই ট্র্যাজেডি, কীর্তিবিলাসও ট্র্যাজেডি আবার কৃষ্ণকুমারীও ট্র্যাজেডি। তবে অপশনে একটা থাকলে আর একটা থাকবে না। এবার ধরো অপশনে কৃষ্ণকুমারী নাই, যদি অপশনে কৃষ্ণকুমারী না থাকে তাহলে বলো প্রথম ট্র্যাজেডি কোনটি? কীর্তি, কীর্তিবিলাস। আচ্ছা, একজনে প্রশ্ন করেছে, তা তোমাদের অ্যান্সার ঠিক হয়েছে। একজনে প্রশ্ন করেছে ভাইয়া যে নীলদর্পণ যদি 1860 সালে হয় আর শর্মিষ্ঠা যদি 1859 সালে হয় তাহলে প্রথম নাটক নীলদর্পণ কেমনে? এটা একটা দারুণ প্রশ্ন, আমার ভালো লেগেছে। দেখো, নীলদর্পণ কিন্তু রচনা হয়েছে 1858 সালে। কারণ 1858 সালের পর 1858 সাল 1859 সাল এই 2 বছর এটা শুধু মঞ্চস্থ করা হয়েছে, থিয়েটার করা হয়েছে, এই দুইটা কিন্তু প্রকাশ করা হয়নি। পরে দীনবন্ধু যখন ঢাকায় যখন প্রেস প্রতিষ্ঠা হলো, দীনবন্ধু তো তখন ঢাকায় চাকরি করতেন। ঢাকায় বলতে কি, তিনি মেহেরপুরে চাকরি করতেন। দীনবন্ধু মিত্র নীলদর্পণ লেখার সময় আমি দীনবন্ধুর নামটা পাশে লিখে রাখি যাতে আমাদের ব্যাপারটা সহজ হয়। দীনবন্ধু যখন মেহেরপুরে চাকরি করতেন নীলদর্পণের কাহিনী লিখেছেন 1858 সালে। পরে তিনি এটা শুধু মঞ্চস্থ করেছেন কারণ ঢাকায় তখন প্রেস নাই। পরে 1860 সালে যখন ঢাকায় প্রথম প্রেস প্রতিষ্ঠা হইলো, তখন এই ঢাকায় থেকেই কিন্তু প্রথম প্রকাশিত নাটকের নামই হচ্ছে নীলদর্পণ। তাহলে এটা লেখা হয়েছে 1858, মঞ্চস্থ হয়েছে বহুবার। একবার মঞ্চ নাটকটা বিদ্যাসাগর দেখতে গেছিল, বিদ্যাসাগর দেখতে গিয়া জুতা পর্যন্ত মারছে, এই ঘটনা তোমরা জানো। তাহলে লেখা হয়েছে আগে, আর ওই দীনবন্ধুর নীলদর্পণকে চ্যালেঞ্জ করে, যেহেতু ওইটা হালকা ব্যর্থ ছিল, বিদ্যাসাগর ওটা দেখে জুতাও ছুঁড়ে মেরেছেন, ওটাকে চ্যালেঞ্জ করে প্রথম সার্থক নাটক লিখেছেন মাইকেল। প্রথম সার্থক নাটক লিখেছেন মাইকেল শর্মিষ্ঠা, উনি লিখেই সেটাকে প্রকাশ করে ফেলেছেন। তাহলে এবার যে এই প্রশ্নটা করেছিলে সে কি তার সমাধান পেয়েছো কিনা একটু বলো তো। ইয়েস, নো, ভেরি গুড। আমি যার প্রশ্ন ছিল তাকে একটু বলি, সে কি প্রশ্নটা পেয়ে উত্তরটা পেয়েছো? কিভাবে আগে পরে হইলো? কি কোনো অ্যান্সার নাই কেন? আচ্ছা যাক, বাকি সবাই বুঝতে পারলে হয়েছে। মনে হয় যে প্রশ্ন করেছে সে প্রশ্ন করে বিদায় হয়ে গেছে। ও আসো না, সৌগাত, সুন্দর নাম, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে মূল ঘটনা। তাহলে এখানে দেখো অনেকগুলো ম্যাটার আছে। তাহলে প্রথম নাটক ভদ্রার্জুন, ভদ্রার্জুন না থাকলে নীলদর্পণ। আবার প্রথম ট্র্যাজেডি নাটক কীর্তিবিলাস, কীর্তিবিলাস না থাকলে প্রথম ট্র্যাজেডি নাটক মাইকেলের কৃষ্ণকুমারী, ঠিক আছে। এরপর আসছো প্রথম সামাজিক নাটক কুলিনকুল সর্বস্ব। এখন এই কুলিনকুল সর্বস্বকে যদি আমি ব্যাখ্যা করতে যাই, আমাকে একটা পেজ নিতে হবে। এটি কেন প্রথম সামাজিক নাটক, প্রথম মৌলিক নাটক? তাহলে দুইটাই। তাহলে প্রথম সামাজিকও বলবো কুলিনকুল সর্বস্ব, প্লাস হচ্ছে প্রথম মৌলিকও কিন্তু কুলিনকুল সর্বস্ব। প্রথম মৌলিক প্রথম সামাজিক দুইটাই। তাহলে কুলিনকুল সর্বস্বের মধ্যে এমন কি আছে যে এটা সমাজকে প্রতিনিধিত্ব করে, আবার এটা কেন মৌলিক নাটক কুলিনকুল সর্বস্ব? আচ্ছা আমরা একটু দেখি। হ্যাঁ, কুলিনকুল, একজন কুলীন ব্রাহ্মণ শতাধিক নারী বিবাহ করতে বাধ্য। তাহলে বল্লাল সেন ব্রাহ্মণদের সার্টিফিকেট দিত, সে শতাধিক নারী বিবাহ করত। সে প্রথম নারীর কাছে যাইতো, যদি নারীর বাবা কিছু টাকা দিত তাহলে সে এক রাত থাকতো, যদি 200 টাকা দিত কথার কথা, 200 টাকা দিলে সে 2 রাত থাকতো। দ্বিতীয় স্ত্রীর কাছে যাইতো, তৃতীয় স্ত্রীর কাছে যাইতো, এইভাবে সারা বছর সে বউ ভিজিট করতে থাকতো। আর যে বউয়ের কাছে যাইতো, যদি মনে করো মিতা তার 4 নাম্বার বউ, মিতার বাবা তাকে টাকা 100 দিয়েছে তাহলে সে এক রাত থাকবে। মিতার বাবা তাকে টাকা 200 দিয়েছে তাহলে সে 2 রাত মিতার সাথে থাকবে, নাইলে থাকবে না। 5 নাম্বার ধরো সীতা তার স্ত্রী, সীতার বাবা কোনো টাকা দেয় নাই তাহলে সে সীতার বাড়িতে থাকবেই না,
এমন অবস্থা ছিল কুলিনকুল সর্বস্ব। তাহলে এই নাটকটা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ এই একজন কুলীন ব্রাহ্মণ মারা গেলে 100 নারী বিধবা হয়ে যায়। নারী জানতো না তার স্বামী কখন মারা গেছে। নারী বিধবা হয়ে যেত, তার কোনো সন্তান থাকতো না, কারণ স্বামীর সাথে তার মিলনেরই সুযোগ হয় নাই, সন্তানই থাকতো না। আবার কেউ মাইন্ডে অন্য চোখে দেখবে না আশা করি, মিলনের কিন্তু সময় আছে, এই সময় ওর স্বামীর সাথে টাইমিং মিলে নাই, তো সন্তানই থাকতো না। তাহলে কি এক করুণ জীবন, স্বামী মারা গেছে, সন্তান নেই, তাকে কে লালন পালন করবে, একটা ভিখারির জীবন হইতো। সেই ভিখারির জীবন নিয়ে যে রচনা, সেই রচনার নামে হচ্ছে কুলিনকুল সর্বস্ব। আর এটা লিখেছেন হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। কুলিনকুল সর্বস্ব এটা লিখেছেন কে? রামনারায়ণ তর্করত্ন। তাকে বলা হয় নাটকের রামায়ণ। তাহলে প্রথম সামাজিক নাটকের লেখক রামনারায়ণ তর্করত্ন, প্রথম মৌলিক নাটকের লেখক রামনারায়ণ তর্করত্ন। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে নাটকের এতটুকু যদি বোঝা যায় তাহলে খুবই খুবই ভালো। হ্যাঁ, কলিন্য প্রথা নিয়ে নবনাটক তো মন নিয়ে আমরা বুঝছি। আর নীল দর্পণ আমরা জানি নীলকরদের অত্যাচার নিয়ে। মেহেরপুর অঞ্চলে একটা বাস্তব কাহিনী দীনবন্ধু মিত্র এই নাটকে তুলে ধরেছেন। মেহেরপুর অঞ্চলের বাস্তব কাহিনী, সেই বাস্তব কাহিনীটা কি? এক পরিবার থাকে, সেই পরিবার হচ্ছে গোলক বসুর পরিবার। সে গোলক বসুর 2 ছেলে থাকে, নবীন মাধব, বিন্দু মাধব। সেই গোলক বসুকে ইংরেজরা নীল চাষ করবে না এই জন্য কি ধরে নিয়ে যায়, জেলে ধরে নিয়ে যায়। তারপর সে কিন্তু মারা যায়, সে মারা যায়, গোলক বসু মারা যায়। তো মারা যাওয়ার পর তার স্ত্রী পাগল হয়ে যায়। তার স্ত্রী পাগল হইয়া নীলদর্পণ নাটকে দেখতে পাই, স্ত্রী পাগল হইয়া তার যে ছোট ছেলে থাকে বিন্দু মাধব, সে বিন্দু মাধবের বউয়ের গলা টিপে ধরে। তাহলে বিন্দু মাধবের বউ কিন্তু সানডে মানডে ক্লোজ হয়ে যায়, মারা যায়। এরপর আমরা দেখতে পাই বেঁচে থাকে গোলক বসুর ছেলে, বেঁচে থাকে, সেই ছেলের নাম থাকে হচ্ছে তোমার নবীন মাধব, বড় ছেলে। সে বড় ছেলেও লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাই ইংরেজদের সাথে লড়াই হয়, লড়াইয়ে তার মাথা ফাটিয়ে ফেলে এবং সে মৃত্যু পথযাত্রী। তাহলে এই নীলকরদের যে অত্যাচারের কাহিনী, বাস্তব কাহিনী, সেটা হচ্ছে নীলদর্পণ নাটক। দেখি তোমাদের মনে আছে কিনা, যখন নীলদর্পণ নাটক লেখেন সেটা প্রথম প্রকাশিত হয়েছে 1860 সালে, এবং সেই সময় একটা প্রেস প্রতিষ্ঠা হয়েছে। সেই প্রেসটার নাম কি বলো? ঢাকায় প্রথম প্রেস বাংলা প্রেস, সেই প্রেসের নাম হচ্ছে বাংলা প্রেস। ঢাকা প্রেস হবে না, সেটার নাম হবে কি বাংলা প্রেস। সেই বাংলা প্রেসে এটা হয়। তাহলে শর্মিষ্ঠা হচ্ছে প্রথম সার্থক নাটক। এখন আমরা পদ্মাবতী আর শর্মিষ্ঠার কাহিনী কি জানার দরকার আছে? আর কি এগুলার কাহিনী জানার দরকার আছে? তাহলে আমরা নাটক থেকে অন্য জায়গায় চলে যাব। আর তোমরা যদি আগে থেকে জেনে থাকো তাহলে আলোচনা নিষ্প্রয়োজন। শর্মিষ্ঠার পদ্মাবতীতে কি আছে? শর্মিষ্ঠা সার্থক নাটক, পদ্মাবতী প্রথম সার্থক কমেডি, সার্থক কমেডি। এগুলার কি কাহিনীর ভিতরে ঢোকার কোনো প্রয়োজন আছে? প্রথম সার্থক কমেডি। ওকে, তাহলে আমরা মনে করি এখানে আর ঢোকার প্রয়োজন নাই। এরপর তোমরা একে কি বলে সভ্যতার কাহিনী তোমরা সবাই জানো। একে কি বলে সভ্যতার মধ্যে যে কালীচরণ থাকে, সেই কালীচরণ কি খায়? মদ খায়। কালীচরণ হচ্ছে পরনারীর প্রতি আসক্ত থাকে, ইত্যাদি ইত্যাদি, গরু খায়, ইত্যাদি ইত্যাদি হচ্ছে একে কি বলে সভ্যতা। বুড়ো শালিকের ঘাড়ের মধ্যে আমরা দেখতে পাই ভক্তপ্রসাদ থাকে, সেই ভক্তপ্রসাদের নারী আসক্তি থাকে। সেই ভক্তপ্রসাদ তোমার ওই এক মুসলমান নারীর প্রেমে পড়ে যায়, সে মুসলমান ইব্রাহিম থাকে, সেই ইব্রাহিমের স্ত্রী থাকে ফাতেমা, সে ফাতেমার প্রেমে পড়ে যায়। পরে ফাতেমার সাথে সেই ইটিস পিটিস করতে চায়। ফাতেমা হচ্ছে তার প্রজা থাকে, আর ভক্তপ্রসাদ জমিদার থাকে। তারপর সেই ইটিস পিটিস করতে গিয়ে ফাতেমার স্বামীর হাতে কট খায়। কট খাইলে পরে স্থানীয় মানুষ তাকে ইচ্ছা মতো কি পিটায়। তাহলে বুড়ো শালিকের গায়ের। এই বিয়ে পাগলা বুড়োতেও আমরা দেখতে পাই, এই বিয়ে পাগলা বুড়ো বয়সে বিয়ে করতে চায়, তোর মেয়েরও বয়স হয়ে যায় বিয়ের। তখন মেয়ে কি করে, বন্ধু বান্ধব নিয়ে একটা ফাঁদ পাতে। ফাঁদ পাতার পর একটা ছেলের সাথে বিয়ে পাগলা বুড়োকে বিয়ে দেয়, কিন্তু সে বুঝে নাই ছেলে। যখন বাসর রাইতে যায়, গিয়া দেখে এটা একটা ছেলে। এরপর সে কানে ধরে যে আমি আর জীবনে আর বিয়ে করুম না। আর সত্যবার একাদশী আমরা নিমচাঁদের ঘটনা ইতিমধ্যে পড়েছি। তাহলে আমরা দেখে ফেলেছি যে প্রথম দিকের নাটকগুলো কোন ধরনের নাটক, প্রথম দিকের প্রহসনগুলা কোন ধরনের প্রহসন। আর নাটকগুলা যখন আমরা মঞ্চস্থ করি, সেই মঞ্চস্থ গুলাকে আমরা বলি কি রঙ্গমঞ্চ। প্রথম যে রঙ্গমঞ্চ কলকাতায়, সেটা হচ্ছে প্লে হাউস। সেই প্লে হাউসে ল্যাবেদেফে নামে একজন ইংরেজ ছিলেন। সেই ল্যাবেদেফে ইংরেজ হচ্ছে সর্বপ্রথম ডিসগাইজ নাটকটি অনুবাদ করেন। ডিসগাইজ শব্দ অর্থ ছদ্মবেশ। এই নাটকটি তিনি অনুবাদ করেন, এবং অনুবাদ করে প্লে হাউসে এটা তিনি কি করেন, কলকাতার সে প্লে হাউসে 1753 সালে এটাকে তিনি থিয়েটার করেন বা মঞ্চস্থ করেন। তাহলে আমাদের সব শেষ। তাহলে এবার তোমাদের কাছে সবিনয়ে জানতে চাই, প্রহসন আসলে কি? প্রহসন কি উপন্যাস, ছোট গল্প, নাকি নাটক? প্রহসন কি উপন্যাস, ছোট গল্প, নাকি নাটক? প্রহসন এক ধরনের নাটক, তবে প্রহসন এক ধরনের ব্যঙ্গ নাটক, প্রহসন এক ধরনের রম্য নাটক। তাহলে প্রহসনের সূচনাও কিন্তু আমরা দেখে ফেলেছি, ঠিক না? গুড।
তাহলে প্রহসনের সূচনা যদি আমরা দেখে ফেলি, এই যে দেখো কুলিনকুল নাটক, কুলিনকুল সর্বস্ব, এই নাটকটি কে লিখেছেন? রামনারায়ণ তর্করত্ন। এটি প্রথম সামাজিক নাটক, এটি প্রথম মৌলিক নাটক। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ, বিগত সালের প্রশ্ন 1753 সাল। ট্রাজেডি, কমেডি আর ফার্স, ফার্স শব্দের অর্থ হচ্ছে প্রহসন। মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য হচ্ছে জীবন অনুভূতির অত্যন্ত গভীরতায়। ট্রাজেডি মানে তো আমরা জানি, যেমন কৃষ্ণকুমারী একটা ট্রাজেডি, কীর্তিবিলাস একটা ট্রাজেডি। কীর্তিবিলাসে কীর্তিবিলাস মারা যায়, কৃষ্ণকুমারীতে কৃষ্ণ মারা যায়, তাহলে এগুলো একটা ট্রাজেডি। কমেডি আমরা পড়েছি পদ্মাবতী, পদ্মাবতীতে 3 নারী লড়াই করে, কে বেশি সুন্দর। অনেকটা হচ্ছে হেলেনের কাহিনী, অনেকটা হচ্ছে ট্রয়নগরের কাহিনী, প্যারিসের কাহিনী, অনেকটা হচ্ছে ওই কমেডি অফ এরর্স না তো, অ্যাপল অফ ডিসকর্ড, অর্থাৎ অ্যাপল নিয়ে যখন 3 দেবী যুদ্ধ শুরু করে দিয়েছিল, কে বেশি সুন্দরী দেবী, সুন্দরী দেবীকে প্যারিস অ্যাপল দেবে, সেই অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনেই কিন্তু মাইকেলের পদ্মাবতী নাটক। ঠিক আছে, নাটকে কি করা হয়? থিয়েটার করা হয়, দৃশ্য আকারে দেখানো হয়। সুতরাং নাটক হচ্ছে কি? নাটক হচ্ছে একটা দৃশ্যকাব্য। আর প্রহসনের মধ্যে কি থাকে? প্রহসনের মধ্যে ব্যঙ্গ থাকে, এবং প্রহসনের মধ্যে কি তুলে ধরা হয়? সমাজের ত্রুটি প্রহসনে তুলে ধরা হয়। এ হচ্ছে বিগত সালের প্রশ্ন। এখন নাটক ও প্রহসনের মধ্যে পার্থক্য কি? প্রহসন একটা দৃশ্যকাব্য, নাটকও একটা দৃশ্যকাব্য, তবে প্রহসনের মধ্যে ব্যঙ্গ থাকে না, নাটকের মধ্যে ব্যঙ্গ থাকে না, আর প্রহসনের মধ্যে ব্যঙ্গ থাকে। ঠিক আছে, দেখো বাংলা নাটকে প্রথম মঞ্চায়ন, প্রথম রচনা, প্রথম অনুবাদে কোন বিদেশির নাম প্রথম আসে? দ্য ডিসগাইসের অনুবাদ তিনি করেছেন, সেটা হচ্ছে লেবেডেভ, হেরাসিম লেবেডেভ ডিসগাইস নাটক অনুবাদ করেছেন। দ্য ডিসগাইস নাটকটি কে অনুবাদ করেছেন? হেরাসিম লেবেডেভ। বাংলা ভাষায় প্রথম নাটক কোনটি? এই যে দেখো বদ্রার্জুন, এটার অপশনে বদ্রার্জুন ছিল, বদ্রার্জুন না থাকলে অ্যান্সার হবে, বদ্রার্জুন না থাকলে অ্যান্সার হবে নীলদর্পণ। আচ্ছা, প্রথম বিয়োগান্ত নাটক কীর্তিবিলাস। কীর্তিবিলাস কার অত্যাচারে? সৎ মায়ের অত্যাচারে কীর্তিবিলাসের স্ত্রী আত্মহত্যা করে, পরবর্তীতে কীর্তিবিলাস আত্মহত্যা করে যোগেশচন্দ্র এই নাটকটা লিখেছেন। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। সে বুড়ো বয়সে বিয়ে করতে চায়, পরে তার মেয়ে কি করে? এক ছেলের সাথে তাকে বিয়ে দেয়, ছেলেকে মেয়ে সাজিয়ে বিয়ে দেয়, পরে বাসা করে ছেলে দেখে সে গিয়ে লজ্জিত হয়। সামাজিক নাটক শতবার একাদশী, নায়কের নাম নিমচাঁদ, মদে আসক্তি, নারীতে আসক্তি। শতবার একাদশী কোন জাতীয়? এটি একটি প্রহসন, নাটকের এই একটি অংশ। আচ্ছা, এবার আমরা চলে আসি মহাকাব্যের সূচনা। এবার মহাকাব্যের মধ্যে কি মদ নারী থাকবে? তাহলে মহাকাব্য কিন্তু মদ নারী মুক্ত হবে। দেখবা, মহাকাব্য হতে হলে দুইটা জিনিস থাকতে হয়। একটা হচ্ছে কোনো বিখ্যাত যুদ্ধের কাহিনী, সেটা ঐতিহাসিক যুদ্ধ হইতে পারে অথবা কোনো ধর্মযুদ্ধের কাহিনী হইতে পারে। এই দুইটা জিনিস মহাকাব্যের মধ্যে থাকবে। এবার দেখি মহাকাব্যের মধ্যে আছে কিনা। এই যে মেঘনাদ বধে আছে কিসের যুদ্ধ? রামের যুদ্ধ আর রাবণের যুদ্ধ। তাহলে এটার মধ্যে আছে হচ্ছে ধর্মীয় যুদ্ধ, ঠিক না? তাহলে এটার মধ্যে আছে হচ্ছে তোমার ধর্মযুদ্ধ। বৃত্তং সংহার, বৃত্ত একজন অসুর থাকে, যে অসুর কি করে? হিন্দু ধর্মের যত দেবদেবী আছে তাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে এই বৃত্ত অসুরকে কি করতে হবে? অসুর মানে তো খারাপ, সে এটাও ধর্মযুদ্ধ হবে। এই খারাপ অসুরকে হত্যা করতে হবে। যখন বৃত্ত অসুরকে হত্যা করতে হবে, তখন তাকে হত্যা করা যাচ্ছিল না কোনো অস্ত্র দিয়ে, এটা একটা ধর্মযুদ্ধ। তখন আমরা দধিচি এক সাধকের নাম শুনেছি। সেই দধিচি তার দেহ দান করে, সেই দেহ থেকে আগুন ছাই হয়ে যায়, ছাই হওয়ার পর তার যে হাড় থাকে, সেই হাড় দিয়ে অস্ত্র তৈরি করা হয়, তারপর সেই অস্ত্র তৈরি করে বৃত্ত অসুরকে হত্যা করতে হয়। তাহলে এটিও একটি ধর্মযুদ্ধের কাহিনী। রৈবতকে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ, সে প্রথম দিকে জন্মায় একটু বড় হয়, বড় হওয়ার পর হচ্ছে এটার নায়ক হচ্ছে কৃষ্ণ। বড় হওয়ার পর সে কি করে? কিছু অসুরদের বধ করে। তাহলে এটিও কিন্তু একটা কিসের কাহিনী? ধর্মযুদ্ধের কাহিনী। কুরুক্ষেত্রের মধ্যে আমরাও দেখতে পাই এটার নায়ককে কৃষ্ণ। কৃষ্ণ 5 ভাইকে সমর্থন করে, 100 ভাইয়ের বিরোধিতা করে, 5 ভাই জিতে যায়, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, 5 ভাই জিতে যায়, 100 ভাই হেরে যায়। তাহলে এটিও একটি কিসের কাহিনী? ধর্মযুদ্ধের কাহিনী। তাহলে প্রবাসের মধ্যে আবার দেখতে পাই ফাইনালি এক সময় কিন্তু কৃষ্ণ তার দেহ ত্যাগ করে, এক বেদের শিকারে সে মারা যায়। তাহলে এই তিনটারই নাটক কিন্তু কৃষ্ণ। যেহেতু এই তিনটার নাটক কৃষ্ণ, নায়ক কৃষ্ণ, যদি নায়ক একই ব্যক্তি হয় তাকে আমরা বলি ত্রয়ী উপন্যাস। তাহলে রৈবত, কুরুক্ষেত্র, প্রবাস, এই তিনটা হচ্ছে ত্রয়ী উপন্যাস। আর এই তিনটার লেখক কি? একজনেই, ঠিক না? এই তিনটার লেখক কে? নবীনচন্দ্র না হেমচন্দ্র? এই তিনটার লেখক কে? রৈবত, কুরুক্ষেত্র, প্রবাস, কে? নবীনচন্দ্র না হেমচন্দ্র?
নবীনের নাটক বেশি, তাহলে নবীন, আর হেমচন্দ্র হচ্ছে বৃত্ত সংহার। ওকে, তাহলে আমরা দেখলাম। এবার আসো তুমি মহাশ্মশান। মহাশ্মশানে কিন্তু 1761 সালের পানিপথের যুদ্ধ, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি ঐতিহাসিক যুদ্ধ, ঠিক না? আর স্পেন বিজয়ের যে নাটকটা মহাকাব্যটা আছে, স্পেন বিজয়ের কাব্যটা হচ্ছে আমরা জানি কিভাবে তারিক বিন জিয়াদ, এই তারিক বিন জিয়াদ অর্থাৎ তারেক, সেনাপতি তারেক, উমাইয়া খেলাফতের সেনাপতি, আর উমাইয়া খলিফা ছিল আল ওয়ালিদ, সেই আল ওয়ালিদের সেনাপতি তারেক কিভাবে মুসলমান হয়ে স্পেন বিজয় করেছে সেই কাহিনী নিয়ে রচিত হচ্ছে স্পেন বিজয়ের কাহিনী। তাহলে আমরা এতটুকু বুঝলাম, মহাকাব্যের বৈশিষ্ট্য হচ্ছে অনেক বেশি দীর্ঘ হবে। মহাকাব্যের মধ্যে দুই ধরনের যুদ্ধ থাকবে, হয় সেটা ঐতিহাসিক যুদ্ধ থাকবে, না হয় সেটা ধর্ম যুদ্ধ থাকবে। তাহলে প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, আমরা সেটা জানি, মেঘনাদ বধ। দ্বিতীয় যে মহাকাব্যটাকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে বিধ্বংসংহার হেমচন্দ্র। এরপর আমরা কয়েকটা মহাকাব্য দেখতে পাই, রৈবক্ষেত্র, রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রবাস, এসবগুলোর নায়ক কৃষ্ণ, তাই এগুলো হচ্ছে ত্রয়ী। এরপর মহাশ্মশানকার, সবাই বলো মহাশ্মশানকার। মহাশ্মশান সবাই আমরা জানি বোধহয়, না? মহাশ্মশান কায়কোবাদ না মীর মোশাররফ? মহাশ্মশানকার কায়কোবাদ না মীর মোশাররফ? কারেক্ট অ্যান্সার পাওয়া যাচ্ছে, মহাশ্মশান হচ্ছে কায়কোবাদ, ঠিক আছে। আর স্পেন বিজয়ের কাহিনীটা আমি একটু সংক্ষেপে, তোমরা বোধহয় স্পেন বিজয়ের কাহিনীটা বোধহয় জানো, তারপর আমি একটু দেখিয়ে দেই, তাহলে আমরা স্পেন বিজয়টাকে একটু ভালো এটার গুরুত্ব বুঝতে পারবো। এই যে হচ্ছে আমাদের এটা যদি একটা পৃথিবী হয়, সেই পৃথিবীর মধ্যে আমরা জানি এই অঞ্চলে হচ্ছে আফ্রিকা মহাদেশ আছে, এখানে হচ্ছে ইউরোপ মহাদেশ, আরব, ইউরোপ আর এশিয়া মহাদেশ কোথায়? এই অঞ্চলে। এই জায়গাটা হচ্ছে সিরিয়া, আল ওয়ালিদ, উমাইয়া খেলাফত, আল ওয়ালিদ। সেই উমাইয়া খেলাফতের যে আল ওয়ালিদ ছিল, সে আল ওয়ালিদ একজনকে পাঠাইলো, মোহাম্মদ বিন কাসেমকে পাঠাইলো সিন্ধু বিজয়ে। সে কিন্তু পাকিস্তানের সিন্ধু নদে এসে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করলো। আর তারিককে পাঠাইলো এই হয়ে সিনাই উপত্যকা হয়ে পুরা তারিক উত্তর আফ্রিকা সব জয় করলো। জয় করে এই জায়গাটা হচ্ছে স্পেন, এই কিন্তু স্পেন পর্যন্ত বিজয় করে ফেললো তারিক। সেই কাহিনী নিয়ে রচিত হয়েছে স্পেন বিজয়, বিখ্যাত মহাকাব্য। তাহলে আশা করি আমরা মহাকাব্যের মূল মানিগুলা সব বুঝতে পারলাম। তাহলে দেখো কত সালে মেঘনাদ বধ প্রকাশিত? 1861 সালে। মেঘনাদ বধ কি জাতীয় রচনা? মহাকাব্য রচনা। বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ, 1861। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কে অনুবাদ করেন? তাহলে রাজনারায়ণ বসু, মাইকেলের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। মাইকেলের বাপের নাম রাজনারায়ণ দত্ত আর বন্ধুর নাম হচ্ছে বসু। মাইকেল দত্তের অবদান কোনটি? সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের অবদান হচ্ছে মহাকাব্য রচনা, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এতটুকু দেখতে পেলাম মহাকাব্য পর্যন্ত। এরপর আমরা কি দেখবো? এরপর দেখবো বাংলা সাহিত্যের যা কিছু আদি নিদর্শন, আমাদের জন্য একটু সহজ হয়ে এসেছে, সমস্যা হবে না। এখানে দেখি আমাদের কি আছে, উত্তরণের একটা কোর্সের বিজ্ঞাপন আছে, সেটা হচ্ছে বিসিএস। আমি একটা কথা প্রায়ই বলি, সেটা হচ্ছে কি, কোচিং তোমাকে ক্যাডার বানাবে না, কিন্তু ক্যাডার হওয়ার জন্য অনেক নির্দেশনা দিবে। তো অনেক নির্দেশনা দিবে ক্যাডার হওয়ার জন্য, সেরকম যদি নির্দেশনা যাদের দরকার, যারা পড়াকে স্যারদের কাছ থেকে বা যারা ক্যাডার হয়েছে তাদের কাছ থেকে একটু গোছানো ইনস্ট্রাকশন যাদের দরকার হয়, তাদের জন্য এই কোচিং। আর উত্তরণে একটা সবচেয়ে মজার জিনিস, এত সুন্দর পরীক্ষার স্টাইল যা বলার বাইরে, বাংলাদেশে বিরল, এটা এক কথায় বলবো, বাংলাদেশে বিরল। আর যারা আমার কথা বিশ্বাস করবেন না, তারা উত্তরণের অফিসে এসে ঘুরে যাইবেন, তাহলে দেখবেন যে কত প্যাটার্নে প্রশ্ন তৈরি করা হয়, কত কঠোর পরিশ্রম করে খাতাগুলো চেক করা হয়। এটা যারা দেখতে পারবেন তারা বুঝবেন। এই যে লিখিত পরীক্ষার জন্য আপনাদের খাতা, আমি এই কথাটা প্রায় বলি, আমি জানি না আপনারা আমাকে চাপাবাজ হিসাবে নেবেন কিনা, মিথ্যা এড়িয়ে চলি, কিন্তু একটা সত্য বলি, সেটা হচ্ছে যে এই লিখিত পরীক্ষার খাতা আমি প্রায়ই বলি যে উত্তরণকে দিয়ে বিসিপিএসসি দেখাইতে পারলে ভালো হয়। কারণ একটা লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য 40 জন টিচার একসাথে বসে, একসাথে বসার পর এখানে একজন অ্যাডমিন ক্যাডার থাকে, যারা ইনস্ট্রাকশন থাকে যে এই খাতাটার, মনে করেন একটা এসে লিখেছেন, এই এসের 24টা জায়গায় ভুল হইতে পারে, এখানে একটা দাড়ি ভুল হইতে পারে, ওখানে একটা কমা ভুল হইতে পারে, এখানে একটা প্যাসিভ ভয়েসে ভুল হইতে পারে, সে ইনস্ট্রাকশন দিয়ে দেয় কোন ধরনের ভুল হইতে পারে। তখন প্রত্যেকটা টিচার ওই প্রত্যেকটা পয়েন্টের নোটিস করে যে কোথায় কোথায় সে ভুল করতে পারে, সেই নোটিশটা কিন্তু আইডেন্টিফাই করা হয়। তো সেই হিসাবে যদি কেউ লিখিত পরীক্ষায় আগে নিজেকে যাচাই করতে চান, বিশেষ করে যারা ভালো ক্যাডার হইতে চান, তারা যদি নিজেকে যাচাই করতে চান, তাহলে ভাই আমি আপনাকে 100% মনে প্রাণে আমি বিশ্বাস করি আপনার উত্তরণের পরীক্ষা দেওয়া উচিত, স্পেশালি পরীক্ষা। আর এখানে অনেক মেধাবী মানুষ আছেন যারা
আমাদের মতো পেটি স্যারদের ক্লাস না হলেও অনেক কিছু করতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। আর আমরা কি করতে পারি, আপনার পরিশ্রমটাকে ছোট করে দিতে পারি, সহজ করে দিতে পারি, আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারি। আমাদের কোর্সের সবকিছু এখানে আছে। কোর্সের লাইভ ক্লাস থাকবে, অনেকগুলো এক্সাম থাকবে, এক্সামগুলো অসাধারণ, আর রেকর্ডেড ভিডিওগুলো থাকবে, পিডিএফ নোট থাকবে, আর কিউএনএ সার্ভিস থাকবে। ঠিক আছে, 2 মিনিট সময় নষ্ট করলাম, দুঃখিত। ওকে, এবার দেখো বাংলা সাহিত্যে যা কিছু প্রথম সব কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে দেখি এখানে কিন্তু সব বসগুলো, এগুলাকে আমরা বলি যা কিছু প্রথম নিদর্শন। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে বিসিএস এ, এই জায়গাটা আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রথম প্রহসন, একে কি বলে সভ্যতা, কে লিখেছেন? মাইকেল। তাহলে প্রথম প্রহসন একে কি বলে সভ্যতা, মাইকেল, 1860 সাল। প্রথম সনেট কে লিখেছেন? মাইকেল। সেটাও কত? সেটা হচ্ছে 1864, মানে একটু পরে। প্রথম সার্থক নাটক কে লিখেছেন? প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। আচ্ছা, শর্মিষ্ঠা হচ্ছে সংক্ষেপে যদি আমি বলি, শর্মিষ্ঠা হচ্ছে দেবযানী নামে একজন থাকে, সেই দেবযানীর সাথে শর্মিষ্ঠা একটু দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হওয়ার এক পর্যায়ে শর্মিষ্ঠা দেবযানীকে ধাক্কা দিয়ে কুয়ে ফেলে দেয়। আর ধাক্কা দিয়ে কুয়ে ফেলে দিলে পরে সমস্ত বিচার হয়। বিচার হওয়ার পর বলে শর্মিষ্ঠা চিরকাল গোলামি করবে কার? দেবযানীর। তা শর্মিষ্ঠা পরবর্তী গোলামি করতে যায় দেবযানীর। দেবযানীর আবার স্বামী থাকে যজাতি, এই যজাতি লাস্টে দিয়ে শর্মিষ্ঠার প্রেমে পড়ে যায়, অর্থাৎ দাসীর প্রেমে পড়ে যায় যজাতি। এই কাহিনী নিয়ে শর্মিষ্ঠা রচিত, এটা হচ্ছে প্রথম সার্থক নাটক। কোন জাতীয় নাটক? সার্থক। তাহলে আমার কোন জায়গাটায় বেশি এখানে ফোকাস করতে হবে? এই যে প্রথম সার্থক নাটক, মাইকেল মধুসূদন। কৃষ্ণকুমারী কি আমরা পড়েছি কৃষ্ণ মারা যায়, তাহলে প্রথম ট্রাজেডি নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি। নট অনলি সার্থক, এটা সার্থক বলার কারণ আছে, আমরা আরেকটা ট্রাজেডি পড়েছিলাম, সেই ট্রাজেডির নাম ছিল কীর্তিবিলাস, তাই এখানে সার্থক কথাটা জুড়ে দেওয়া আছে। প্রথম সার্থক ট্রাজেডি কৃষ্ণকুমারী। তাহলে প্রথম সার্থক মহাকাব্য কোনটি? তাহলে প্রথম সার্থক মহাকাব্য আছে মেঘনাদ বধ। মেঘনাদ বধের পরও আমরা কিছু মহাকাব্য পেয়েছি, আমি জানতে চাই। বলো, বৃত্তং সংহার, বৃত্ত অসুরকে হত্যা করা হয়েছে, বৃত্তং সংহার কে লিখেছেন? হেমচন্দ্র না নবীনচন্দ্র? মাঝে মাঝে সাউন্ড কম হয়, এবার ঠিক হবে ইনশাআল্লাহ। হেম, গুড। এরপর আমরা কয়েকটা মহাকাব্য দেখতে পাই। রৈবক্ষেত্র, ত্রয়ী। ত্রয়ী মহাকাব্য কোনগুলো? রৈবক্ষেত্র না, তো রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস, এই তিনটা হচ্ছে ত্রয়ী মহাকাব্য। বলতে হবে এই ত্রয়ী মহাকাব্যের হিরো দা সুপারস্টার কে? ত্রয়ী মহাকাব্যের হিরো দা সুপারস্টার হচ্ছে কৃষ্ণ, এই জন্যই ত্রয়ী মহাকাব্য। গুড। এবার দেখো এই যে কিপা শাস্ত্রের অর্থবেদ মনুয়েল দা আসুম্পাসাও, সে প্রথম পাদ্রী, সে একজন পাদ্রী, সে প্রথম ব্যাকরণ লিখেছে মনুয়েল দা আসুম্পাসাও, বুকাবুলারিও এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজ। আবার সে প্রথম বা ছাপার অক্ষরের প্রথম বাংলা বই, এটাও কিন্তু লিখছে সে, কিপা শাস্ত্রের অর্থবেদ। তাহলে এটার প্রধান বিষয়বস্তু কি ছিল? এটার প্রধান বিষয়বস্তু ছিল হচ্ছে ধর্ম প্রচার, খ্রিস্টান ধর্ম প্রচার করা। এবার আসো বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ, যেটা ফোর্ট উইলিয়াম কলেজ থেকে, এটাও খ্রিস্টানিটি প্রচার ছিল, ঠিক না? এই কথোপকথন 1801 সালে, এটা হচ্ছে 1801 সালে ফোর্ট উইলিয়াম ক্যারি। এখানে দুইজনে কথা বলে, একজন জিজ্ঞাসা করে ধর্ম কোনটা সেরা? খ্রিস্টান। কোথায় শান্তি পাওয়া যাবে? গির্জার মধ্যে। এসবই হচ্ছে খ্রিস্টানিটি প্রচার। আচ্ছা, প্রথম উপন্যাস সেটা আমরা পড়েছি আলালের ঘরে দুলাল, আর বাকি যেগুলো আছে সেগুলো সব উপন্যাসের চেষ্টা। আমরা এখানে বেশি সময় নিব না, কারণ আমাদের পড়া শেষ। এবার আসো যে প্রথম গীতি কবিতা। এই গীতি কবিতা যদি আমরা গুলা দেখি, তাহলে গীতি কবিতায় কিন্তু সর্বপ্রথম অবদান কার? বিহারীলাল চক্রবর্তীর অবদান, ঠিক না? আচ্ছা, বিহারীলাল চক্রবর্তীর অবদান। এখন প্রশ্ন হচ্ছে গীতি কবিতা আসলে কি? তাহলে ধরে নাও গীতি কবিতা হচ্ছে প্রেমের কবিতা। তাহলে আধুনিক যুগে প্রথম দিকে যত কবিতা লিখেছেন সে কয়েকজনের নাম দেখি, আর বিহারীলালের নাম দেখি, তাহলে আমরা বুঝতে পারবো গীতি কবিতা আসলে কোন ধরনের কবিতা। আমি একটু প্রথম স্লাইডটায় যাই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে গীতি কবিতার মাধুর্য কি। এই যে দেখো, এদের হাত ধরে কিন্তু আধুনিকতা শুরু। এই যে এক পাশে আমরা রাজা রামমোহনকে দেখতে পাচ্ছি, তাহলে ব্যক্তি হিসেবে কিছু আধুনিকতায় অবদান রেখেছেন। রাজা রামমোহন নিশ্চয়ই লিখেছেন, কি লিখেছেন? রাজা রামমোহন লিখেছেন হচ্ছে তোমার বেদান্ত গ্রন্থ, রাজা রামমোহন লিখেছেন বেদান্ত সার, তাহলে বেদান্ত গ্রন্থ বেদান্ত সার। এরপর হচ্ছে কি যেন পথ্য বিধান, গোস্বামী সহিত বিচার, ভট্টাচার্য সহিত বিচার। তোমরাই বলো, এই রাজা রামমোহনের আমি যে আলোচনা করলাম বেদান্ত গ্রন্থ, বেদের রেফারেন্স দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে বেদান্ত গ্রন্থের মধ্যে সতীদাহ প্রথা নেই। বেদান্ত সার মানে হচ্ছে বেদের সার দিয়ে রামমোহন বুঝিয়ে দিয়েছেন যে বেদের মধ্যে সতীদাহ প্রথা নেই। তাহলে বেদান্ত গ্রন্থ বেদান্ত সার, তোমাকে বলতে হবে এগুলা প্রবন্ধ নাকি এগুলো কবিতা? এগুলো প্রবন্ধ নাকি কবিতা? বেদান্ত গ্রন্থ বেদান্ত সার এগুলো সব প্রবন্ধ। তাহলে তো আমরা বলতে পারি বাংলা প্রবন্ধ কার হাত ধরে শুরু হয়েছে? রামমোহনের হাত ধরে।
এটা কিন্তু একটা বলাই যায় বাংলা প্রবন্ধ রামমোহনের হাত ধরে শুরু হয়েছে। তারপর দেখো লালনের হাত ধরে কি শুরু হয়েছে, লালনের হাত ধরে শুরু হয়েছে বাংলা গান, লালনের হাত ধরে শুরু হয়েছে বাংলা গান, বাংলা গানে আধুনিকতা। গানে আধুনিকতা কেন বললাম, লালন কিন্তু দেবদেবী নিয়ে ব্যস্ত ছিল না, লালন মানবতা নিয়ে আধ্যাত্মবাদ নিয়ে ব্যস্ত ছিল। ভবানীচরণের হাত ধরে ভবানীচরণ কোথায় অবদান রেখেছেন তোমরা দেখি মনে আছে কিনা। ভবানীচরণ কোন সাহিত্যে, সাহিত্যের কোন রূপে তিনি অবদান রেখেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়? নববাবু বিলাস, নববিবি বিলাস, কলিকাতা কমলালয়, ভবানীচরণ কিসে অবদান রেখেছিলেন? তাহলে কারেক্ট অ্যান্সার ভবানীচরণ অবদান রেখেছিলেন। ভাস্কর তোমার অ্যান্সার সুন্দর হয়েছে, সবাই দুই একটা অ্যান্সার করো গুড। ভবানীচরণ অবদান রেখেছিলেন হচ্ছে উপন্যাসে। এবার ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত একটা কবিতা লিখেছেন আনারস, আর একটা কবিতা রেখেছেন রসে বয় রসে ভরা রসের ছাগল, তোমারই কারণে আমি হয়েছি পাগল। এবার বলো ঈশ্বরচন্দ্র গুপ্ত অবদান রেখেছেন আধুনিকতায় কিসে? ঈশ্বরচন্দ্র গুপ্ত কিসে অবদান রেখেছেন? তার একটা কবিতার নাম ছাগল, রসময় রসে ভরা হয়ের ছাগল, কবিতায়। তাহলে এই যে দেখো ঈশ্বরচন্দ্র গুপ্তকে কিন্তু আমরা বলতে পারি, কি বলতে পারি, ঈশ্বরচন্দ্র গুপ্তকে আমরা বলতে পারি প্রথম কবি। কিন্তু তিনি কিন্তু আধুনিক না, তিনি কিন্তু আধুনিক না, তিনি কিন্তু আধুনিক কবি নয়, তিনি হচ্ছেন প্রথম কবি কিন্তু আধুনিক কবি নন। এখন আমরা কাকে দেখব? এখন আমরা দেখব হচ্ছে পেরিচাঁদকে। পেরিচাঁদ কিসে অবদান রেখেছেন? আলালের ঘরে দুলাল উপন্যাসে অবদান রেখেছেন। ঠিক আছে। মদন মোহনকে আমরা দেখি চাই পাখি সব করে রব রাত্রি পোহাইলো, তিনিও দুই একটা কবিতা লিখেছেন কিন্তু আধুনিক নয়। তাহলে বলো তো প্রথম আধুনিক কবি কে? বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি কে? বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবিকে মাইকেল। এই তো বুঝে গেছো, এখানে সব ফাদার, বাংলা সাহিত্যে সকল জনকরা এই জায়গায় আছেন। ঠিক আছে না, সকল জনকরা এই জায়গায় আছেন। এই যে বিদ্যাসাগর হচ্ছে গদ্যের জনক, আমরা জানি বিদ্যাসাগর কিসের জনক? গদ্যের জনক। এবার মাইকেল হচ্ছে সবকিছু সবচেয়ে বড় জনক হচ্ছে মাইকেল। মাইকেল অনেক কিছুর জনক, এই যে বিদ্যাসাগর গদ্যের জনক, মাইকেল হচ্ছে তোমার কি জনক? কবিতার জনক, ট্রাজেডি নাটকের জনক, আধুনিক কবিতার জনক, আর প্রথম আধুনিক সাহিত্যিক মাইকেল, সব মাইকেল। এবার এরা যারা লিখেছে একটার মধ্যেও কিন্তু প্রেম নাই। তাহলে প্রেম শুরু হয়েছে কার হাত ধরে? সর্বপ্রথম প্রেম শুরু হয়েছে বিহারীলালের হাত ধরে। তাহলে বিহারীলালই প্রথম লিখেছেন প্রেমের কবিতা, তাই প্রেমের কবিতাকে আমরা বলি গীতি কবিতা। এই জন্য আমরা বলি গীতি কবিতার জনককে। তাহলে অ্যান্সার হবে গীতি কবিতার জনক হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। আসলে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন করি, তোমরা এগুলো উত্তর দাও। তাহলে বলো তো দেখি, প্রথম প্রবন্ধ কার হাত ধরে এসেছে? অপশনে সব, ডান পাশে সব। প্রথম প্রবন্ধ রাজা রামমোহন হাত ধরে এসেছে। এবার বলো গদ্যটাকে সবচেয়ে বেশি পরিশীলিত? রামমোহন গদ্য লিখেছেন, ভবানীচরণ গদ্য লিখেছেন, পেরিচাঁদ গদ্য লিখেছেন, কিন্তু বিদ্যাসাগর গদ্যটাকে সবচেয়ে বেশি কি করেছেন? পরিশীলিত করেছেন। তাই গদ্যের জনককে বিদ্যাসাগর, এটা হয়ে গেছে। বলো আধুনিক কবিতার জনককে? আধুনিক কবিতার জনককে? কবিতা আধুনিক কবিতার জনক কিন্তু ভুলেও গুপ্ত হবে না। গুপ্ত কিন্তু আধুনিক কবিতার জনক নয়, গুপ্ত হচ্ছে কবিতা, আধুনিক যুগে কবিতা লিখেছেন, আধুনিক যুগের প্রথম কবি গুপ্ত, কিন্তু আধুনিক কবিতার জনক মাইকেল। প্রশ্নটা আবার বুঝো এবং আমি 100% অ্যান্সার আশা করি। এবার বলো আধুনিক যুগের প্রথম কবি কে? আধুনিক যুগের প্রথম কবি, সিরিয়াল ধরো, সিরিয়াল দেখো, আধুনিক যুগের প্রথম কবি, তাহলে অ্যান্সার হবে গুপ্ত। আধুনিক যুগের প্রথম কবি কিন্তু গুপ্ত, কিন্তু তিনি নিজেই আধুনিক না। আধুনিক যুগের প্রথম কবি গুপ্ত, তিনি নিজেই আধুনিক না। এবার বলো কবিতায় আধুনিকতার জনক কে? হ্যাঁ, মাইকেল। এবার আমি আরেকটা প্রশ্ন করছি, একটু আগে প্রশ্ন করেছিলাম আধুনিক যুগের প্রথম কবি, এবার বলবো প্রথম আধুনিক কবি কে? প্রথম আধুনিক কবি কে? কবি আধুনিক, যুগ আধুনিক নয়, প্রথম কবি আধুনিক কে বলো? তাহলে অ্যান্সার হবে মাইকেল। ওকে, মাইকেল মাইকেল মাইকেল, প্রথম কবি আধুনিক হচ্ছে মাইকেল। ওকে, তাহলে বলো তো প্রথম প্রেমের কবিতা কে লিখেছেন? প্রেমের কবিতা মানে হচ্ছে গীতি কবিতা, প্রথম প্রেমের কবিতা কে লিখেছেন? প্রেমের কবিতার জনক কে? বিহারীলাল চক্রবর্তী। তাহলে হয়ে গেল সব জনকগুলো এই জায়গায়। তাহলে উপন্যাস প্রথম লিখেছেন কে? পেরিচাঁদ মিত্র। কিন্তু উপন্যাসের জনক কে? পেরিচাঁদ নাকি উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিম? বলো তো উপন্যাসের জনক কে, পেরিচাঁদ না বঙ্কিম? তাহলে উপন্যাসের জনক কিন্তু আবার কে? বঙ্কিম। দেখছো, এই যে বঙ্কিম আমরা এখানে দেখছি, এই যে বঙ্কিম হচ্ছে উপন্যাসের কি? জনক। আমি জনক লিখতে গিয়ে কি লিখলাম? জনক হচ্ছে বঙ্কিম। প্রথম উপন্যাস যদিও লিখেছেন কে? পেরিচাঁদ, কিন্তু জনক হচ্ছে বঙ্কিম। গুড, জনক হবে বঙ্কিম।
তাহলে দেখছো মোটামুটি আমাদের সব জনকগুলা এলাকায় পড়ছে না, সব ফাদার বা সব জনক এক এলাকায় এসে পড়ছে। এখন আমরা বঙ্কিম নিয়ে দেখলাম, আমরা মোটামুটি পরের পেজে সবে আমরা পেয়ে যাব। এরপর থাকে ছোট গল্প, তাহলে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ। আর থাকে কি ছোট গল্পের পর আর কি থাকে? ছোট গল্পের পর থাকে গজলের জনক। গজলের জনক রবীন্দ্রনাথ না নজরুল? বলো, গজলের জনক কি রবীন্দ্রনাথ না নজরুল? গজলের জনক হচ্ছে নজরুল। এই তো আমাদের সব জনক কিন্তু একসাথে পেয়ে গেলাম। তাহলে আমি লাস্ট বার বলছি, দেখো পাঠ্যপুস্তকের বাইরে গদ্য লেখালেখি শুরু করছে, প্রবন্ধ লেখালেখি শুরু করছে রামমোহন। আধুনিক যুগে গানের সূচনা করেছেন কে? লালন সাঁই। তারপর উপন্যাসের চেষ্টা করেছেন কে? ভবানীচরণ। আর আধুনিক যুগের প্রথম কবি, তিনি নিজে আধুনিক নন কিন্তু আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রথম উপন্যাসিক কে? পেরিচাঁদ মিত্র। তারপর হচ্ছে গদ্যের জনক কে? গদ্যের জনক বিদ্যাসাগর। তারপর হচ্ছে দেখো সার্থক নাটকের জনক কে? শর্মিষ্ঠা, মাইকেল। সার্থক ট্রাজিক নাটকের জনক কে? কৃষ্ণকুমারী, সেটাও মাইকেল। তারপর হচ্ছে তোমার সার্থক কমেডি নাটক পদ্মাবতী, সেটার জনক কে? মাইকেল। সনেটের জনক কে? মাইকেল। প্রহসনের জনক কে? মাইকেল। ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষের ছন্দের জনক কে? মাইকেল। তাহলে মাইকেল কত কিছুর জনক, ঠিক না? এরপর রঙ্গলাল লিখছে হচ্ছে পদ্মিনী উপাখ্যান। পদ্মিনী উপাখ্যান হচ্ছে পদ্মাবতীর কাহিনী, রানী পদ্মাবতীর কাহিনী পদ্মিনী উপাখ্যান। তাহলে যাহা রঙ্গলালের পদ্মিনী উপাখ্যান তাহাই হচ্ছে পদ্মিনী মানি পদ্মাবতী। পদ্মিনী উপাখ্যান তাহাই হচ্ছে আলাউলের কি বলতো? রঙ্গলালের পদ্মিনী উপাখ্যানের কাহিনী আর আলাউলের কোন সাহিত্যের কাহিনী সেম? আমি একটু দেখতে চাই। রঙ্গলালের পদ্মিনী উপাখ্যানের কাহিনী আর আলাউলের কোন সাহিত্যের কাহিনী সেম? কারেক্ট অ্যান্সার, পদ্মাবতী। তাহলে আমরা পদ্মিনী উপাখ্যান বুঝে গেলাম পদ্মাবতীর কাহিনী, আলাউলের পদ্মাবতী আর রঙ্গলালের পদ্মিনী উপাখ্যান সেম কাহিনী। দীনবন্ধু মিত্রকে আমরা দেখতে পাই নাটকে অবদান আছে, প্রহসনে অবদান আছে। দীনবন্ধু মিত্র প্রথম নাট্যকার, সে হচ্ছে নীলদর্পণ, ঠিক না? ওকে, তাহলে এবার তোমরা বলো তো দেখি, নাটকের জনক দীনবন্ধু না নাটকের জনক মাইকেল? এখন একটা প্রশ্ন তোমাদের ছুড়ে দিলাম। বয়সের পার্থক্য কিন্তু বেশি না, মাইকেল 6 বছর আগে আর 1824 তো, আর দীনবন্ধু হচ্ছে 1830, 6 বছরের পার্থক্য। কিন্তু নাটকের জনক কে বল? মাইকেল না দীনবন্ধু? নাটকের জনক কিন্তু দীনবন্ধু, কারেক্ট অ্যান্সার। কারণ সে নীলদর্পণ লিখেছে। শুধু নীলদর্পণ লিখতে সে জনক হইতো না, নীলদর্পণ লেখার সাথে সাথে সে কমলে কামিনী নাটক লিখেছে, নীলদর্পণ লেখার সাথে সাথে সে প্রহসন লিখেছে, শতবার একাদশী। দীনবন্ধু প্রহসন লিখেছে, বিয়ে পাগলা বুড়ো। দীনবন্ধু এই একাধিক প্রহসন লেখার ফলে নাটকের জনক হয়ে গেছে কিন্তু মাইকেল, দীনবন্ধু। নাটকের জনক দীনবন্ধু, এটা একটু মাথায় রেখো। এখন আমরা ওই জনকের পেজটাতে যখন যাব তখন দেখবা যে তুমি সব পারো, তাই আমার আলোচনা তখন কম লাগবে। আমরা এই জনকের পেজে যাই। নাটকের জনক দীনবন্ধু, নট মাইকেল। নাটকের জনক হবে কে? দীনবন্ধু। এই যে আমরা জনকে চলে এসেছি। আচ্ছা, প্রথম মহিলা উপন্যাসিক সেটা আমরা জানি, রবীন্দ্রনাথের বোন। সেই রবীন্দ্রনাথের বোনের নাম কি? সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী। তিনি দ্বীপ নির্মাণ উপন্যাস লিখেছেন, ঠিক না? আর প্রথম ছাপাখানা সেটা আমরা জানি, ছাপাখানা হচ্ছে বাংলা প্রেস। ঢাকায় প্রথম যে ছাপাখানা সেটা হচ্ছে বাংলায় প্রেস। আর যে ছাপাখানার হিসাব ধরি, সর্বপ্রথম ছাপাখানা হয়েছে ভারতবর্ষে গোয়ায়। পরে বাংলায় প্রথম ছাপাখানা হয়েছে হুগলিতে। কেউ মাইন্ড করবে না, তোমাদের পড়ার জন্য আমি বলছি। তো আমি ফাইজলামি করে পড়তাম যে ভারতবর্ষে মানে ভারতে, বাংলায় না। ভারতবর্ষে মানে ভারতে প্রথম ছাপাখানা হচ্ছে গোয়ায়, আর বাংলায় প্রথম ছাপাখানা হুগলিতে। আমি এটাকে পড়তাম হোগায়। গোয়ায় আর হোগায় আমার মনে থাকতো। তাহলে ভারতবর্ষের প্রথম ছাপাখানা গোয়ায় পশ্চিম দিকে, আর হচ্ছে তোমার বাংলায় প্রথম ছাপাখানা হুগলিতে। এরপর ঢাকায় প্রথম ছাপাখানা হচ্ছে 1800 সালে বাংলা প্রেস। দেখি তোমরা আমার কথাটা বুঝছো কিনা। তাহলে অ্যান্সার যদি 100% হয় তাহলে আমি ধরে নেবো সবাই বুঝতে পেরেছো। বলো তো ভারতবর্ষের প্রথম ছাপাখানাটা ভারতবর্ষ কোথায় হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, গোয়া। এরপর হচ্ছে বলতো দেখি বাংলায় প্রথম ছাপাখানা কোথায় হয়েছে? হুগলিতে। আর বাংলাদেশে হচ্ছে রংপুরে আর ঢাকায় 1800 সালে। বাংলাদেশে প্রথম রংপুরে আর ঢাকায় হচ্ছে 1800 সালে। থ্যাংক ইউ। তাহলে দেখো, প্রথম বাংলা অক্ষর খোদাইকারী যদি ইংরেজের কথা বলো তাহলে একজন ইংরেজ হচ্ছে, তার নাম হচ্ছে চার্লস উইলকিন্স হচ্ছে ইংরেজ, তিনি আগে করেছেন। এরপর হচ্ছে করেছেন পঞ্চানন কর্মকার। তাহলে প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, সেটাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের জনক। প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা, সেটাও কিন্তু বঙ্কিমচন্দ্র। প্রথম নাটক আমরা পড়েছি ভদ্রার্জুন অথবা নীলদর্পণ তারাপদ শিকদারের। সুভদ্রা আর অর্জুনের কাহিনী, অর্জুন একসময় নারীকে অপহরণ করেছিল, সুভদ্রা নামে এক নারীকে অপহরণ করেছিল, সেটা হচ্ছে অর্জুন আর সুভদ্রা, সংক্ষেপে ভদ্রার্জুন।
আচ্ছা দেখো, বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ, তাহলে প্রথম প্রবন্ধ গ্রন্থ নিশ্চয়ই কার হবে? রাজা রামমোহনের হবে। সেটা হচ্ছে বেদান্ত গ্রন্থ। বেদান্তের গ্রন্থের রেফারেন্স দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন সতীদাহ প্রথা বেদের মধ্যে নাই, উপনিষদে নাই। আর প্রথম সামাজিক নাটক আমরা পড়েছি কুলীন কুল সর্বস্ব, এখানে একজন কুলীন ব্রাহ্মণ শতাধিক বিবাহ করতে পারে। প্রথম মুসলিম নাট্যকার এটা হচ্ছে মীর মুশাররফ। তাহলে সবই কিন্তু মীর মুশাররফ। দেখো, মীর মুশাররফের জন্ম হচ্ছে 1847, আর কায়কোবাদের জন্ম হচ্ছে 1857। আমি সংক্ষেপে এক জায়গায় লিখছি, 1847 এবং 1800 কি 57। এর জন্ম হচ্ছে 1847 সালে, আর কায়কোবাদের জন্ম হচ্ছে 1857। তাহলে এ নিশ্চয়ই সিনিয়র, এ 10 বছরের সিনিয়র, কায়কোবাদের চাইতে 10 বছরের সিনিয়র। তাহলে প্রথম মুসলিম, আধুনিক যুগের প্রথম মুসলিম নাট্যকার কি হবে? মীর মুশাররফ। আধুনিক যুগের প্রথম মুসলিম ঔপন্যাসিক কি হবে? মীর মুশাররফ। আধুনিক যুগে প্রথম মুসলিম প্রাবন্ধিক কি হবে? মীর মুশাররফ। কিন্তু প্রথম মুসলিম মহাকবি কিন্তু আবার কায়কোবাদ। প্রথম মুসলিম মহাকবি কায়কোবাদ, আর বাকি সবই কিন্তু মীর মোশাররফ হোসেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে বলো তো, প্রথম মুসলিম মহাকবি কে? মীর মোশাররফ না কায়কোবাদ? মহাকবি যিনি মহা শ্মশান লিখেছেন, কায়কোবাদ। এবার বলো তো দেখি, টানা অ্যান্সার দিবা। প্রথম আধুনিক যুগের, আধুনিক যুগের মানে 1800 সালের পরে প্রথম মুসলিম গদ্যকারকে? একটা লেটার লিখলে হবে, একটা লেটার লিখবে। মীর মোশাররফ। প্রথম মুসলিম নাট্যকারকে? মীর মোশাররফ। প্রথম মুসলিম ঔপন্যাসিককে? মীর মোশাররফ। কারেক্ট অ্যান্সার, সবগুলো অ্যান্সার হয়েছে, দারুণ। তাহলে এখান দেখো, এই যে প্রথম পত্রিকাগুলো দেখলাম আমরা, বাংলা গেজেট, গঙ্গা কিশোর ভট্টাচার্য। যদি আমি পত্রিকার কথা তোমাদের মনে করে দিতে চাই, তাহলে প্রথমে আমি 4টা পত্রিকার কথা বলবো, সেই পত্রিকাগুলো আমি একটু লিখি সংক্ষেপে। পত্রিকাগুলোকে নাম দিয়েছি বিদেশ। বিদেশ কেন নাম দিয়েছি সেটা একটু খেয়াল করে দেখো। বিদেশ, বিতে হচ্ছে বেঙ্গল গ্যাজেট। এটা অগাস্টাস হিকি, হিকি করছিল। হিকি একজন মিশনারি ছিলেন। হিকি এটা উদ্দেশ্য করছিল বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল মানে ইংলিশ, গ্যাজেট মানে ইংলিশ, তাহলে এটা একটি ইংরেজি পত্রিকা। তাহলে এটার নিচে আমি দিয়ে দিলাম ইংলিশ পত্রিকা। এরপর আমরা দেখতে পাই দিগদর্শন। দিগদর্শন 1818 সালে, এটা কিন্তু বাংলার প্রথম বাংলা পত্রিকার নাম কি? দিগদর্শন। এরপর সমাচার দর্পণ হচ্ছে দ্বিতীয় বাংলা পত্রিকা। এই দুইটাই হচ্ছে শ্রীরামপুর মিশন থেকে। তাহলে যেহেতু শ্রীরামপুর মিশন থেকে, তাহলে এই পত্রিকাগুলোর মাধ্যমে কি প্রচার করা হয়েছে তোমরাই বলো। যেহেতু এটা শ্রীরামপুর মিশন থেকে, তাহলে এই দিগদর্শন আর সমাচার দর্পণ দিয়ে কি প্রচার করা হয়েছে? হ্যাঁ, ধর্মপ্রচার। কারেক্ট অ্যান্সার। মিশন মানেই ধর্মপ্রচার, এটা মাথায় রাখবা। দেখছো কত কিছুতে আমরা দেখতে পাই মিশনের অবদান। তাহলে দেখো, বাংলা প্রথম, আর বাঙালিদের, আর বাঙালিদের কর্তৃক প্রথম যে পত্রিকা, সেই পত্রিকা হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য, এটার নাম হচ্ছে বাঙ্গালা। তাহলে এই যে বেঙ্গল গ্যাজেট আর বাঙ্গালা গ্যাজেট, এই দুটো পার্থক্য কি? এখানে দেখো, এটা একটা বাংলা শব্দ, আর গ্যাজেটটা ইংলিশ। আর বেঙ্গল গ্যাজেটের মধ্যে দুইটা ইংলিশ। তাহলে বেঙ্গল গ্যাজেট অগাস্টাস হিকির ইংরেজি পত্রিকা, আর বাংলা গ্যাজেট এটি একটি বাংলা পত্রিকা। ঠিক আছে। পাঠ্যপুস্তকের বাইরে, পাঠ্যপুস্তকের বাইরে যিনি গদ্যকে প্রথম কি করেছেন, বিকশিত করেছেন, তিনি হচ্ছেন কি রায়? রাজা রামমোহন রায়। কিসের বাইরে? পাঠ্যপুস্তকের বাইরে গদ্যকে বিকশিত করেছেন রাজা রামমোহন রায়। আর পাঠ্যপুস্তকের ভিতরে সেটা হচ্ছে, এবং বিরাম চিহ্ন দিয়েছেন, সে হচ্ছে কে? বিদ্যাসাগর। এই যে দেখো, প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহারকারী বিদ্যাসাগর। এই যে মুসলমান, প্রথম মুসলমান গদ্য লেখক, সে কে? মীর মোশাররফ হোসেন। এরপর দেখো, বাংলা নাটকের প্রথম অভিনয় বেঙ্গল থিয়েটার, এবং আমরা বলেছিলাম রঙ্গমঞ্চ, কলকাতা রঙ্গমঞ্চ, এবং সেটা একটা ইংরেজ, সেটার নাম কি? লেবেদেভ। এই লেবেদেভ ইংরেজ দ্য ডিসগাইজ নাটকটি তিনি কি করেছিলেন? অভিনয় করেছিলেন। প্রথম সাময়িক পত্রিকায় যে বিদেশ, বিদেশের ডি, ডি মানে কি? দিগদর্শন। কে প্রকাশ করছে? শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন কেন প্রকাশ করছে? ধর্ম প্রচারের উদ্দেশ্যে। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীলদর্পণ। কারণ দীনবন্ধু মিত্র তখন চাকরি করতেন বাংলাদেশে। তোমাদের বলতে হবে দীনবন্ধু মিত্র তখন কোথায় চাকরি করতেন, বলো। দীনবন্ধু মিত্র তখন কোথায় চাকরি করতেন? মেহেরপুরে চাকরি করতেন। এই তো কারেক্ট অ্যান্সার হয়েছে, অ্যান্সার ঠিক আছে, মেহেরপুরে চাকরি করতেন। এবার দেখো, সব জনক আমরা একসাথে দিয়ে দিয়েছি, অর্থাৎ আজকের পড়া থেকে সহজ হয়ে যাবে। গদ্যের জনক বিদ্যাসাগর, চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী, ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ, ছন্দের জনক, গদ্য ছন্দের জনক সেটাও কিন্তু রবীন্দ্রনাথ, উপন্যাসের জনক, প্রথম উপন্যাস লিখছে পেরিচাঁদ, কিন্তু উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র। এবার দেখো, আধুনিক বাংলা কবিতা, আধুনিক বাংলা, আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল, সনেটের জনক মাইকেল, ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দের জনক মাইকেল। সব জনক একসাথে দিলাম যাতে তোমাদের এটা থেকে আধুনিক যুগের সবকিছু কনফিউশন দূর হয়ে যায়।
এরপর দেখো প্রহসনের জনক, সেটা কি মাইকেল। ইতালীয় সনেট, ইতালীয় সনেটের জনক হচ্ছে প্রমথ চৌধুরী। তার একটা বই আছে সনেট 50 নামে। সনেট মানে সনেট, আর 50 মানে কি 50। তাহলে প্রমথ চৌধুরীর সনেট 50 কয়টি সনেট আছে আমি তোমাদের কাছে সবিনয়ে জানতে চাই। বলো, প্রমথ চৌধুরীর সনেট 50 কয়টি সনেট আছে? গুড, 50টি সনেট আছে। তাহলে বলো তো প্রমথ চৌধুরী এই সনেট গুলা কাকে অনুকরণ করে বা কাকে নকল করে এই সনেট গুলা তিনি তৈরি করেছেন? প্রমথ চৌধুরী, হ্যাঁ, না মাইকেলকে নয়। প্রমথ চৌধুরী কাকে? পেত্রাককে, ইতালির কবি পেত্রাককে। গুড, পেত্রাককে অনুসরণ করে, তাই তার হচ্ছে ইতালীয় সনেট। আধুনিক গীতি কবিতা মানে প্রেমের কবিতা, তাহলে গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী। বিহারীলালের আগে যারা কবি ছিলেন তারা কেউ প্রেমের কবিতা লিখেননি। বিহারীলালের চাইতে সিনিয়র কে ছিলেন? বিহারীলালের চাইতে সিনিয়র ছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। বিহারীলালের চাইতে সিনিয়র ছিলেন মদন মোহন তর্কালঙ্কার। বিহারীলালের সিনিয়র ছিলেন কে? মাইকেল। এরা কেউ প্রেমের কবিতা লিখেন নাই, তাহলে প্রথম প্রেমের কবিতা বিহারীলাল লিখেছেন, তাই তিনি গীতি কবিতার জনক। তাহলে টপা গানের জনক রামনিধি গুপ্ত, মধ্যযুগের, দরকার নাই। সনেটের জনক মাইকেল আমরা পড়েছি। বাংলা প্রবন্ধের জনক, এই প্রবন্ধের জনক আর প্রথম প্রবন্ধ দুইটা কিন্তু এক নয়। দেখো, উপন্যাসের জনক বঙ্কিম, প্রবন্ধের জনক বঙ্কিম, কারণ তোমরা জানো বঙ্কিমের সবাই কমলাকান্তের দপ্তর পড়েছে, অসাধারণ প্রবন্ধ, তাই প্রবন্ধের জনক কিন্তু বঙ্কিম। কিন্তু প্রথম প্রবন্ধ কে লিখেছেন? প্রথম প্রবন্ধ লিখেছেন বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্যবিধান, গোস্বামীর সহিত বিচার, ভট্টাচার্যের সহিত বিচার। বলো প্রথম প্রবন্ধ কে লিখেছেন? আমি অনেকগুলা নাম বলছি। প্রথম প্রবন্ধ কে লিখেছেন? রাজা রামমোহন রায়। গুড। কিন্তু প্রবন্ধ সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিশীলিত, সবচেয়ে মাধুর্যপূর্ণ প্রবন্ধ কিন্তু বঙ্কিমের, তাই বঙ্কিম কিন্তু প্রবন্ধের জনক। তাহলে বঙ্কিম দুইটা জিনিসের জনক, এক হচ্ছে প্রবন্ধ, কমলাকান্তের দপ্তর তিনি লিখেছেন, মুচিরাম গুরের জীবন চরিত লিখেছেন, কৃষ্ণ চরিত লিখেছেন। এক হচ্ছে তিনি উপন্যাসের জনক, আর হচ্ছে তিনি প্রবন্ধের জনক। আমি একটু পর তোমাদের জিজ্ঞাসা করব প্রবন্ধের জনক কে, বঙ্কিম না রামমোহন? খেয়াল রাখবে, হ্যাঁ। আচ্ছা দেখো, নাটকের জনক কিন্তু মাইকেল নয়, নাটকের জনক দীনবন্ধু, এটাকে বেশি জোর দিতে হবে। প্রথম মুক্ত ছন্দের জনক সেটা হচ্ছে নজরুল। চলচ্চিত্রের জনক আর চলচ্চিত্রের জনক এগুলো আমাদের না বললেও চলবে। গজলের জনক কে? নজরুল, আমরা সেটা জানি। এখানে আমাদের সবকিছু উত্তর দেওয়া আছে। তারপর দেখো কত সহজ। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, রাজা রামমোহন রায়, তিনি প্রথম প্রবন্ধ লিখেছেন। তুই মা কল্পতরু আমরা সব পোষাগুরু। ঈশ্বরচন্দ্র গুপ্ত এটা নীলকরের মধ্যে বলেছেন, সে রানীকে বলেছেন, রানী তুমি হচ্ছে একটা তরু, আর তুমি আমাদের পোষ মানাইছো, আমরা হচ্ছে তোমার পোষা গরু। কিন্তু রানী, যেদিন যেদিন আমরা খেপে যাব সেদিন কিন্তু আমরা এই গরু তুমি তরুকে খেয়েই ফেলবো। এটা বলেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত তার কবিতায়। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত ওই যে আমরা বললাম সে ধর্ম নিয়ে কোনো কবিতা লিখে নাই, স্বদেশ প্রেম নিয়ে একটা লিখছে, কুত্তা নিয়ে লিখছে, কত রূপ স্নেহ করি দেশের কুত্তা ধরি বিদেশে ঠাকুর বিলিয়া, এটি ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত দুই যুগের মিলনকারী, এটা আমাদের ঠিক আছে। বিগত সালে কিছু প্রশ্ন। পেইচাঁদ মিত্র প্রথম উপন্যাস লিখেছেন আলোকের দুলাল 1858 সাল। কি নামে লিখেছেন? টেকচাঁদ ঠাকুর নামে লিখেছেন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরে দুলাল 1858। আর হুতুম পেঁচার নকশা হচ্ছে কার? কালী প্রসন্ন। ফুলমণি ও করুণার বিবরণ কার? সেটা হচ্ছে হ্যানা ক্যাথরিন মুলেন্সের। নববাবু বিলাস, নব বিবি বিলাস কার? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের। গুড। মদন মোহন আর ঈশ্বর বন্ধু ছিলেন, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ঈশ্বর মদনকে বলেছিল, মদন রে একজন বিধবাকে বিবাহ কর। মদন ঈশ্বরের রিকোয়েস্টে রাজিও হয়েছিল বিধবা বিবাহ করার জন্য, কিন্তু জনগণ মদন রে ইচ্ছা মতো ঠ্যাঙ্গাইছিল, মদন রে মারছিল। কেন? বিধবা বিবাহ করতে গেছিল ঈশ্বরের রিকোয়েস্টে, তাই সে ঈশ্বরের বন্ধু। আচ্ছা, এটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কারের সেই বিখ্যাত কবিতা, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিলি। আচ্ছা, সাহিত্যিক গদ্যের স্রষ্টা, এর আগেও কিন্তু গদ্য লিখেছেন। তাহলে আগে যে গদ্য লিখেছে সেই গদ্যগুলা লিখেছে রামমোহন, ওগুলা সাহিত্যিক ছিল না, ওগুলার ভাষা মাধুর্য সুন্দর ছিল না, গদ্যের মধ্যে বিরাম চিহ্ন ছিল না। তাহলে প্রথম সাহিত্যিক গদ্য, সুন্দর গদ্য, ভাষা মাধুর্যের গদ্য কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে বাংলা গদ্যের জনককে বিদ্যাসাগর আমরা দেখলাম। বেতাল পঞ্চবিংশতি, এগুলো তোমরা সব পারবে, এগুলো সহজ জিনিস। আচ্ছা, প্রথম বিরাম চিহ্নের ব্যবহার কি করেছেন বিদ্যাসাগর, সেটা আমরা দেখলাম। কোন গ্রন্থে করেছেন? বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে, তাও আমাদের জানা। বর্ণপরিচয়ের লেখককে? বিদ্যাসাগর। আধুনিক বাংলা গদ্যের জনককে? বিদ্যাসাগর। বিদ্যাসাগরের আগে কে গদ্য লিখছে? রামমোহন, তবে তার গদ্য আধুনিক ছিল না, তার গদ্য সাহিত্যিক ছিল না, তার গদ্য ছিল অপরিশীলিত, অমার্জিত। ওকে। কোনটি মাইকেলের পত্রকাব্য? তিলোত্তমা সম্ভব। মাইকেল সম্পর্কে কিছু প্রশ্ন। একে কি বলে সভ্যতা কি? প্রহসন, আমরা সেটা পড়েছি। বাংলার প্রথম প্রথম মহাকাব্য কে? মেঘনাদ বধ। প্রথম ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী। তাহলে এগুলো তোমরা পারবে, এগুলো নিয়ে সমস্যা হবে না, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আধুনিক যুগ, একে কি বলে সভ্যতা? প্রহসন মাইকেলের, এগুলা সহজ জিনিস, ঠিক না?
আধুনিক যুগের সব প্রশ্ন এখানে আছে। এই যে দেখো কোনটি প্রহসন আমি বলেছিলাম, সধবার একাদশী, অর্থাৎ সধবা থাকলেও স্বামী যদি খারাপ থাকে, স্বামী যদি মদ পানে আসক্ত হয়, স্বামী যদি অন্য নারীর প্রতি আসক্ত হয়, তাহলে তার একাদশী মানে ফাস্টিং করা উচিত। সধবার একাদশীর নায়কের নাম তোমাদের বলতে হবে, কালীচরণ নাকি নিমচাঁদ, বলো। আমরা আরেকটু আলোচনা করব, কালীচরণ নাকি নিমচাঁদ? নিমচাঁদ মনে আছে নাকি? তাহলে নিমচাঁদ কি পরনারীতে আসক্ত, মদে আসক্ত, সুরাতে আসক্ত, সাকিতে আসক্ত, ঠিক না? পালামো হচ্ছে ভ্রমণ কাহিনী, ভ্রমণ কাহিনীর জনক হচ্ছে বঙ্কিমের ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, সে হচ্ছে ভ্রমণ কাহিনীর জনক। তাহলে আমরা এটাও দিয়ে দিলাম, পালামো হচ্ছে ভ্রমণ কাহিনী, ভ্রমণ কাহিনীর জনক কে? বঙ্কিমের ভাই। তাহলে বঙ্কিম দুইটার জনক আর সঞ্জীব একটার জনক, দুই ভাই মিলে তিনটা জিনিসের জনক। বঙ্কিম উপন্যাসের জনক এবং বঙ্কিম প্রবন্ধের জনক। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারার নাম হচ্ছে গীতি কবিতা। 12তম বিসিএস, তোমাদের বলতে হবে গীতি কবিতা আসলে কোন ধরনের কবিতা, বলো। যেটা বিহারীলাল লিখেছেন, গীতি কবিতা আসলে কোন ধরনের কবিতা? প্রেমের কবিতা। তাহলে প্রেমের কবিতা গিয়ে বিহারীলালের আগে আর কেউ লেখে নাই, ঠিক না? প্রেমের কবিতা। তাই গীতি কবিতার জনক কে? বিহারীলাল। সব জনক, কত জনক থেকে প্রশ্ন এসেছে, সব শেষ। দেখো আধুনিক গীতি কবিতার প্রথম কবি কে? বিহারীলাল চক্রবর্তী। শিল্পসম্মত উপন্যাস রচনা করে যিনি উপন্যাসের জনক হয়েছেন তিনি হচ্ছেন বঙ্কিম। প্রথম সার্থক উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। আমরা দেখবো যে দুর্গের প্রধান ইসমানি হচ্ছে ঈশ্বর, দুর্গের ঈশ্বর, দুর্গের প্রধানের কন্যা তিলোত্তমা। তিলোত্তমার প্রেমের কাহিনী আছে এখানে। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম উপন্যাসিক মীর মোশাররফ হোসেন, আমরা সেটা পড়েছি। প্রথম নাট্যকার বসন্ত কুমারী। একজন জিজ্ঞাসা করছে বসন্ত কুমারীর বিষয়বস্তু কি? বসন্ত কুমারীর বিষয়বস্তু হচ্ছে, ভাই এটা খুব ডেঞ্জারাস নাটক, এখানে সৎ মা তার সৎ ছেলেকে উত্ত্যক্ত করে, এইটা হচ্ছে বিষয়বস্তু। সৎ মা সৎ ছেলেকে উত্ত্যক্ত করে, এই হচ্ছে বিষয়বস্তু। মোশাররফ সম্পর্কে সকল প্রশ্ন আমরা টুকটাক আলোচনা করেছি। প্রথম মুসলিম নাট্যকার কে? মোশাররফ। প্রথম মুসলিম গদ্যকার কে? মোশাররফ। প্রথম মুসলিম ঔপন্যাসিক কে? মোশাররফ। প্রথম মুসলিম মহাকবি কে? মোশাররফ না কায়কোবাদ? তাহলে অ্যান্সার হবে প্রথম মুসলিম মহাকবি কায়কোবাদ। কায়কোবাদের প্রথম কাব্য কি? বিরহ বিলাপ। কেন কায়কোবাদের কাব্যের মধ্যে কষ্ট আছে? কায়কোবাদ গিরিবালা নামে এক হিন্দু মেয়েকে ভালোবেসেছিল। এই হিন্দু মেয়ে গিরিবালাকে ভালোবেসে সে সেকা খাইছে, তাই তার সমস্ত কাব্যের মধ্যে কষ্ট থাকে। তার একটা কাব্যের নাম বিরহ বিলাপ, আর একটা কাব্যের নাম অশ্রুমালা, সব কষ্ট। এখন দেখো শ্রীরামপুর মিশনের সব অবদান প্রায় আমরা বলে ফেলেছি। শ্রীরামপুর মিশন পত্রিকায় তার অবদান আছে, ছাপাখানায় অবদান আছে। কেন? উদ্দেশ্য ছিল কি প্রতিষ্ঠা করা? ধর্ম প্রচার। তাহলে এটা 18 সালে প্রতিষ্ঠা করেছে, উইলিয়াম কেরি এর সাথে যুক্ত ছিল, আমরা সেটা পড়লাম। এরপর আমরা দেখলাম এখানে ধর্ম পুস্তক রচনা হয়। তারপর দেখো এখান থেকে যে চার্লস উইকিলিন্স কি করলো বাংলা মুদ্রাক্ষরের জন্য, সেটা আমরা দেখলাম। পরবর্তীতে দেখলাম পঞ্চানন কর্মকার সেটা নিয়ে আবার কাজ করলো। এখান থেকে দুইটা পত্রিকা, আমরা পত্রিকাগুলোকে পড়েছিলাম। প্রথম দিকের পত্রিকাগুলোকে আমরা পড়বো বিদেশ। বিদেশ হচ্ছে বেঙ্গল গ্যাজেট, ডিতে হচ্ছে দিগদর্শন, এসতে হচ্ছে সমাচার দর্পণ। এর মধ্যে দিগদর্শন আর সমাচার দর্পণ এই দুইটা মিশনারিজদের পত্রিকা। এই দুইটার উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার করা। এই যে আমরা দেখতে পেলাম দিগদর্শন 1828 সাল, সমাচার দর্পণ 1828 সাল। এই দুইটা পত্রিকার সম্পাদক ছিল জন ক্লার্ক মার্শম্যান। তাহলে শ্রীরামপুর মিশন তো আমাদের পড়া শেষ। এই শ্রীরামপুর মিশন থেকে কি কি জাতীয় প্রশ্ন আসে দেখো। এই যে বাংলা মুদ্রাক্ষরের জনককে? চার্লস উইলকিন্স, আমরা সেটা দেখে ফেললাম। তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম ছাপাখানা রংপুরে, এটার নাম হচ্ছে রংপুর বার্তাবহ। এই রংপুর বার্তাবহ বাংলাদেশের প্রথম ছাপাখানা। এখন তিনটা ছাপাখানা আমি বলবো। ভারতবর্ষের প্রথম ছাপাখানা কোথায়? গোয়ায়, হুগলিতে, রংপুরে, বলো। ভারতবর্ষের প্রথম ছাপাখানা, ভারতবর্ষের প্রথম ছাপাখানা গোয়ায়। আচ্ছা আমি তোমাদের এখানে যেহেতু দুই তিনজন ভুল অ্যান্সার দিয়েছো, আমি তোমাদের জন্য বাংলা আর ভারতবর্ষের একটা পার্থক্য তোমাদের বুঝিয়ে দিই, নাহলে তোমরা এটা বোধহয় একটা প্যাচ লাগাই দিবা। এই যে ধরো আমি বাংলাদেশ আঁকছি, এই যে বাংলাদেশ সংক্ষেপে, এই বাংলাদেশের পাশে এই যে এটুকু দেখো সেভেন সিস্টার দেখো, এটুকু দেখো, এটুকু হচ্ছে তোমার কলকাতা। তাহলে এই কলকাতার বাংলা এতটুকু বাংলা। এই জায়গায় আছে কিন্তু বিহার, এই বিহারও কিন্তু বাংলা। আর এখানে ছিল হচ্ছে উড়িষ্যা, এটাও কিন্তু বাংলা। আর যে হুগলির কথা বলছি, তোমরা জানো যে নদীটা আছে, নদীটা এই হচ্ছে আমাদের কি নদী? গঙ্গা নদী বা পদ্মা নদী। এই জায়গায় হচ্ছে ফারাক্কা বাঁধ। আর এখানে যে নদীটা এটা হচ্ছে ভাগীরথী, অর্ধেক ভাগীরথী আর অর্ধেক হচ্ছে হুগলি নদী। তাহলে হুগলি তো এই জায়গায়, এই পুরাটাই হচ্ছে বাংলা। তাহলে ভারতবর্ষ কোনটা ভাইয়া? এই পুরাটা যদি বাংলা হয়, ভারতবর্ষ তো আরো দূরে, এই যে এখানে কাশ্মীর, এখানে গুজরাট, এই পুরাটা বাকিটা হচ্ছে ভারতবর্ষ। এটুকু হচ্ছে ভারতবর্ষ, কালো অংশটা। আর এখানে যে লাল অংশটা আছে, এই লাল অংশটা হচ্ছে তোমার কি হয়ে যাবে? লাল অংশটা হয়ে যাবে তাহলে বাংলা। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে ভারতবর্ষের গোয়ায় হচ্ছে প্রথম কি?
প্রথম মুদ্রণ যন্ত্র। এরপর আমরা কোথায় পাই? হুগলিতে। এই যে হুগলি হচ্ছে এই এলাকাটায়, তাহলে হুগলিতে হচ্ছে বাংলায় প্রথম মুদ্রযন্ত্র। এরপর আমরা পাই রংপুরে, বাংলাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র। এবার আশা করি তোমরা এই চিত্রটা দেখে আমার উত্তরটা কারেক্ট দিতে পারবে। বলো ভারতবর্ষের প্রথম প্রথম মুদ্রণ যন্ত্র কোথায়? ভারতবর্ষের, হ্যাঁ, গোয়ায়। এবার বলো বাংলায় প্রথম মুদ্রণ যন্ত্র কোথায়? হুগলি নদীর তীরে বা হুগলিতে। এরপর বলো বাংলাদেশে প্রথম মুদ্রণ যন্ত্র কোথায়? রংপুরে। এবার সব অ্যান্সার কি হইল? কারেক্ট হইল। আমিও কি হইলাম? খুশি হইলাম। সব অ্যান্সার কারেক্ট হয়েছে। তাহলে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে, না হয় আমরা বারবার প্যাচ লাগাই দিব। এবার দেখো বাংলায় আবার প্রথম ছাপাখানা, এখানে কিন্তু রংপুর নাই। যেহেতু রংপুর নাই, তাহলে আমরা এটা কি দিলাম? শ্রীরামপুর মিশন দিলাম। হুগলি নাই, হুগলি যদি থাকতো তাহলে হুগলি হইতো, বাংলায় মানে হুগলিতে। তাহলে হুগলি যেহেতু নাই, তাই এখানে আমরা শ্রীরামপুর মিশন দিলাম। তাহলে শ্রীরামপুর মিশনে কত সালে? 18 সালে। হুগলিতে হচ্ছে তোমার 1778 সালে বা 73 সালে হুগলিতে। তাহলে হুগলিতে আগে, হুগলির কথা যেহেতু এখানে নাই, তাই অ্যান্সার হয়েছে কি? তাই অ্যান্সার হয়েছে শ্রীরামপুর মিশন। আর হুগলি যদি থাকতো তাহলে হুগলি হইতো প্রথম। এবার উপমহাদেশের প্রথম ছাপাখানা এই 1898 সালে। তোমাকে বলতে হবে 1898 সালে যেই ছাপাখানাটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা বলো তো দেখি। 1858 সালে যেই ছাপাখানাটা 98 সালে, সেটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? উপমহাদেশের প্রথম ছাপাখানা। গুড, এটা হচ্ছে গোয়ায়। এই তো বুঝে গেছো, সাবাস। তাহলে ছাপাখানার প্রশ্ন নিয়ে যত ঝামেলা আছে আমাদের সব শেষ। উইলকিন্স আর হচ্ছে চার্লস উইলকিন্স আর পঞ্চানন কর্মকার নিয়ে অনেকের ঝামেলা থাকে, সেটাও আমাদের শেষ। তাহলে মুদ্রাক্ষরের জনক কে? চার্লস উইলকিন্স নাকি পঞ্চানন কর্মকার? একটু সবিনয়ে জানতে চাই, একটা লেটার লিখলে হবে। মুদ্রাক্ষরের জনক কে? উইলকিন্স নাকি পঞ্চানন? কারেক্ট অ্যান্সার উইলকিন্স। উইলকিন্স না থাকলে তুমি অ্যান্সার দেবে পঞ্চানন। আচ্ছা, এবার দেখো বাংলাদেশে প্রথম, এই যেহেতু বাংলাদেশে এসেছে, তাহলে প্রথম হবে রংপুর, পরে এক হবে ঢাকা। এক নাম্বার হচ্ছে বাংলাদেশে রংপুর, আর 2 নাম্বার হচ্ছে ঢাকা। ঢাকারটা একটু লেট করে। ওকে। শ্রীরামপুর মিশনাইজরা স্মরণীয় যে জন্য, সেটা হচ্ছে বাংলা প্রথম কি করছে? মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা তারা করেছে। মিশনাইজরা 1800 সালে মিশনাইজ প্রতিষ্ঠা, 1800 সালে ছাপাখানা। তাদের পত্রিকা ছিল 2টা, সব ধর্মীয় গ্রন্থ ওখান থেকে প্রকাশ করছে। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন, দেখছো সব জায়গায় চার্লস উইলকিন্স। তাহলে আমরা কেন এত বছর যাবৎ সেখানে পঞ্চানন কর্মকারকে নিয়ে পারাপারি করতেছি? বাংলা মুদ্রযন্ত্র আবিষ্কৃত হয় 1800 সালে। কোথায় 1800 সালে? 1800 সালে কোন জায়গায় বলতে হবে তোমাকে, বলো। আমি এটা বহুবার বলেছি, একটা বিখ্যাত প্রতিষ্ঠান এটা করেছেন। 1800 সালে কোথায়? শ্রীরামপুর মিশনে। কারেক্ট অ্যান্সার। তাহলে শ্রীরামপুর মিশন কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। হুগলি, শ্রীরামপুর মিশন, শ্রীরামপুর আর কলকাতা, এই সবগুলো কিন্তু পাশাপাশি পশ্চিমবঙ্গে। হুগলির পাশেই কলকাতা, কলকাতার পাশেই শ্রীরামপুর, 3টা শহরেই পাশাপাশি। এবার ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আমরা বেশি পড়বো না। ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আমরা বেশিরভাগই জানি। এই ফোর্ট উইলিয়াম কলেজেরও আমরা 2টা উদ্দেশ্য দিব। একটা উদ্দেশ্য হচ্ছে কি করবে? ইংরেজদের বাংলা শেখাবে, যাতে ধর্মপ্রচার করা যায়, পাশাপাশি শোষণও করা যায় দীর্ঘ টাইম। তাহলে ইংরেজদের বাংলা শেখানো হচ্ছে এটার প্রধান উদ্দেশ্য ছিল, ঠিক না? এরপর বাংলা ডিপার্টমেন্ট হয়, 1800 সালে এটা প্রতিষ্ঠা করলো। এর পিছনে আমার মিশনারিজ কে আছে? উইলিয়াম ক্যারি আছে। এরপর উইলিয়াম ক্যারি এটার অধ্যক্ষ ছিল। আর স্বল্প শিক্ষিত নবাগত কর্মচারীদের বাংলা শেখানো, যাতে লং টাইম কি করা যায়, এই দেশ শাসন করা যায়, এটাই ছিল তাদের উদ্দেশ্য, সেটাও আমরা জানি। এই যে উদ্দেশ্য। তারপর বাংলা বিভাগটা আসে পরীক্ষায়। বাংলা বিভাগ কত সালে? 1801 সালে। এখন বিভাগীয় প্রধান হচ্ছে উইলিয়াম ক্যারি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবার একটা পরীক্ষায় প্রশ্ন এসেছে। দেখো তারা 8 জন পণ্ডিত 14টা বই লিখছে শুরুর দিকে। তো শুরুর দিকের যে বই কথোপকথন, যে বইটা উইলিয়াম ক্যারির, এটা ডায়লগ বা কথোপকথন, সেই বইটা কিন্তু 1801 সালে। এরপর রামরাম বসুর একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে কি? রামরাম বসুর বইটার নাম হচ্ছে তোমার রাজা প্রতাপাদিত্য চরিত্র। আমাদের যে যশোরের রাজা আছে, সেই যশোরের রাজাকে নিয়ে রাজা প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসুর একটি বই। তাহলে যেহেতু যশোরের রাজাকে নিয়ে এই রাজা প্রতাপাদিত্য চরিত্র এই এলাকার রাজা, তাহলে এটাও কিন্তু একটি মৌলিক বই। তাহলে রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 সাল, এটাও একটি মৌলিক বই। আবার কথোপকথন 1801 সাল, এটিও একটি মৌলিক বই। এরপর হচ্ছে আমরা দেখতে পাবো লিপিমালা 1801 বা 2 সালের দিকে, এটাও একটা মৌলিক বই। তাহলে প্রথম দিকের বইগুলা ছিল কিন্তু
ফোর্টিলাম কলেজের মৌলিক। এরপরে আমরা সেখানে সংস্কৃত ভাষা থেকে অনুবাদ দেখতে পাই অনেক বই। তাহলে ফোর্টিলাম কলেজের বইগুলা কিছু আছে মৌলিক, বিশেষ করে প্রথম দিকে 3-4টা বই মৌলিক, এরপরে আবার আমরা প্রচুর অনুবাদ গ্রন্থ দেখতে পাই, সংস্কৃত থেকে অনুবাদ। তাহলে ফোর্টিলাম কলেজ দুই ধরনের কাজই করেছে, মৌলিক গ্রন্থ লিখেছে প্রথম দিকে, আবার পরের দিকে সেটা অনুবাদ গ্রন্থ বা সংস্কৃত থেকে অনুবাদ গ্রন্থ লিখেছে। তাহলে ফোর্টিলাম কলেজের মোট পণ্ডিত কয়জন? 8 জন। বই লিখেছে কয়টা? 14টা। এর মধ্যে সবচেয়ে বড় পণ্ডিতের নাম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কি দেখে বুঝবা? এই অলংকার দেখেই তুমি বুঝতে পারবা সে যে সবচাইতে বড় পণ্ডিত, কারণ তার উপাধি কি? মৃত্যুঞ্জয় বিদ্যার অলংকার। কিন্তু বিদ্যার সাথে অলংকার আছে, তাহলে সেই কি ছিল? সবচাইতে বড় পণ্ডিত ছিল। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার গ্রন্থ লিখেছে 5টি। তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো ফোর্টিলাম কলেজ কয়জন পণ্ডিত ছিল, কয়টি গ্রন্থ লিখেছে? পণ্ডিত সংখ্যা কয়জন সেটা একটু জানতে চাই। বলো ফোর্টিলাম কলেজের কয়জন পণ্ডিত? কয়জন পণ্ডিত? চার্জ গিয়েছিল গা, চার্জটা লাগালাম। 8 জন পণ্ডিত। হ্যাঁ, আর গ্রন্থ লিখেছেন কয়টি? গ্রন্থ লিখেছেন 14টি। আর সবচেয়ে বড় পণ্ডিতের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যা অলংকার, কারণ তার উপাধি দেখেই বোঝা যায় বিদ্যার অলংকার। অর্থাৎ সে একাই গ্রন্থ লিখেছে কয়টি? সে একাই গ্রন্থ লিখেছে 5টি। তাই সে কিসের অলংকার? বিদ্যার অলংকার। ওকে, এখান থেকে আমরা খুব বেশি পড়বো না। এই যে দেখো, প্রথম যে গ্রন্থগুলো আছে এগুলো হচ্ছে মৌলিক রচনা। এই যে কথোপকথন 1801 সাল, তারপর রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটাও 1801 সাল, লিপিমালা এটাও কিন্তু 1802 সাল। তাহলে এই প্রথম 3টা গ্রন্থই কিন্তু মৌলিক। তাই আমরা অবশ্যই বলবো, যেটা এবার বিসিএস এ এসেছে, প্রথম দিকের গ্রন্থগুলো মৌলিক রচনা, পরের দিকের গ্রন্থগুলো সংস্কৃত ভাষা থেকে অনুবাদ। যেমন ধরো 1852 সালে যে গ্রন্থটা, এটা কিন্তু সংস্কৃত ভাষা থেকে অনুবাদ, তবে এই গ্রন্থটা কিন্তু তোমার অনেক লেটে লিখেছে, লেট করে। তাহলে ফোর্টিলাম কলেজের উদ্দেশ্য আমরা বললাম, কিছুটা ধর্মপ্রচার উদ্দেশ্য হইল। চণ্ডীচরণ মুন্সী কে? ফোর্টিলাম কলেজের একজন পণ্ডিত ছিলেন চণ্ডীচরণ মুন্সী। আমরা দেখলাম ফোর্টিলাম কলেজের শিক্ষককে রামরাম বসু, সবচেয়ে সিনিয়র শিক্ষক। সবচেয়ে সিনিয়র শিক্ষকের নাম আছে রামরাম বসু। প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি। বাংলা বিভাগ চালু হয়েছে ফোর্টিলাম কলেজে কত সালে? 1801 সালে। 32 সিংহাসন কার রচনা? সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। লর্ড ওয়েলেসলি এটা প্রতিষ্ঠা করেছেন। ফোর্টিলাম কলেজের পণ্ডিতকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু। এর মধ্যে সবচেয়ে সেরা পণ্ডিতকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সাথে রামমোহনের সাথে যুদ্ধ ছিল, দুজনের সমসাময়িক ছিল। এই রামমোহন সতীদাহ প্রথা বিলুপ চাইতো, আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সতীদাহ প্রথা চাইতো। পণ্ডিত হওয়ার পরও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই পুংটামিটা করেছিল। তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সাথে রামমোহনের বিরোধ ছিল, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সাথে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরোধ ছিল। তাহলে ইয়ার সাথে রামমোহনের সাথে ভবানীচরণের বিরোধ, রামমোহনের সাথে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বিরোধ। এই দুইজনের বিরোধ ছিল। কেন? কারণ রামমোহন আধুনিক মানুষ ছিলেন। আচ্ছা, আর বাকি ঘটনা মোটামুটি আমরা যা পড়ে ফেলেছি। এই যে হিন্দু কলেজটা আমরা একটু সংক্ষেপে দেখতে চাই। হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠিত একটি কলেজ, এবং এটার যেই নেতা ছিল, যেই ভারতবর্ষের মানুষকে আমরা দেখলাম, বাঙালিরা যা লিখেছে বেশিরভাগ ছিল মদ, ছিল নারী, ছিল এই মদের দিকে ধাবিত করেছে। ডি রোজিও টিচার, হিন্দু কলেজের টিচার ডি রোজিও। এই যে ডি রোজিও, সেই এদেশের মানুষকে, মাইকেলকে মদ খাওয়া শিখাইছে, সেই পেরিচাঁদ মিত্রকে মদ খাওয়া শিখাইছে, সেই তাদেরকে ইংরেজি ভাবধারায় চলতে শিখাইছে, সেই কিন্তু নারীদের নিয়ে ডান্স করা শিখাইছে ডি রোজিও। তাই তার ভাবধারায় পুষ্ট যত শিক্ষার্থী আছে, সমস্ত শিক্ষার্থীকে কি বলা হয়? ইয়াং বেঙ্গল। পরীক্ষা আসে নিচের কোনজন? ইয়াং বেঙ্গল। তাহলে পেরিচাঁদ মিত্র ইয়াং বেঙ্গল, মাইকেল মধুসূদন ইয়াং বেঙ্গল, দক্ষিণারঞ্জন মিত্র ইয়াং বেঙ্গল। তবে ডি রোজিও মাত্র 17 বছর বয়সে টিচার হয়েছিল। 17 বছর বয়সে টিচার হয়ে 21 বছর বয়সে মরিয়ে গেছে। কেন? কারণ সে হিন্দু কলেজের ছাত্রদের ক্যান মদ খাওয়া শিখাইলো, নারীর সাথে মেলামেশা শিখাইলো। এসব কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কার আর টিকতে না পেরে, সইতে না পেরে, সে 21 বছর বয়সে ডি রোজিও কিন্তু হিন্দু কলেজের টিচার মারা গেল। তাহলে এখান থেকে কি আসে? ইংরেজি ভাবধারা পুষ্টদের কি বলা হয়? ইয়াং বেঙ্গল। এরা কার মন্ত্রে আদিষ্ট ছিল? ডি রোজিওর। ডি রোজিও হিন্দু কলেজের টিচার ছিলেন, তবে তিনি আস্তিক হতে বলতেন না। তিনি কি নাস্তিক হতে বলতেন? তাও না। তিনি বলতেন যদি আস্তিক হও পজিশনে হও, যদি নাস্তিক হও পজিশনে হও, যেটাই গ্রহণ করো জ্ঞান অর্জন করে গ্রহণ করো। তাহলে তার সবচেয়ে বেশি জোর ছিল কোথায়? জ্ঞান অন্বেষণে। তাই এই ইয়াং বেঙ্গলের একটা পত্রিকাও ছিল, সে পত্রিকার নামই ছিল জ্ঞান অন্বেষণ। তাই পরীক্ষায় আসে ইয়াং বেঙ্গলের পত্রিকার নাম কি? তাহলে অ্যান্সার হবে কি? জ্ঞান অন্বেষণ। তাহলে সে কি আস্তিক হতে বলতেন? না। ডি রোজিও কি নাস্তিক হতে বলতেন? না। তাহলে তিনি কি অর্জন করতে বলতেন? তাহলে অ্যান্সার হবে তিনি জ্ঞান অন্বেষণ করতে বলতেন। তাহলে ডি রোজিও জ্ঞান অন্বেষণের কথা বলতেন,
ইয়াং বেঙ্গলের প্রতিনিধি কোনটি? জ্ঞানান্বেষণ। ডি রোজিও সবচেয়ে প্রিয় ছাত্রকে যাকে সে মদ খাওয়া শিখাইতে পারছে? ফেরিচাঁদ। আরেকজন শিষ্যকে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় মদ খাওয়া শিখাইছে, সূরা সাকি শিখাইছে। ডি রোজিও আবার মাইকেলকেও কি করছে? এই সূরা সাকি শিখাইছে। এই মাইকেলে আবার ডি রোজিওকে বাস দিয়ে, ইয়াং বেঙ্গলকে বাস দিয়ে রচনা করেছে একে কি বলে? সভ্যতা। তাহলে এগুলো আমাদের শেষ। দেখো কি কি সালের প্রশ্ন এসেছে, বিগত সালের প্রশ্নগুলো আমরা একটু দেখি। এই যে 5, ইয়াং বেঙ্গলের গোষ্ঠীভুক্ত সদস্যকে? মাইকেল মধুসূদন, মদ আর নারী নিয়ে ব্যস্ত। ইয়াং বেঙ্গলের মুখপাত্র কোনটি? জ্ঞানান্বেষণ। ডি রোজিও আস্তিক ছিলেন? নো। নাস্তিক ছিলেন? নো। কি ছিলেন? জ্ঞানের সন্ধানী, জ্ঞানের পাগল ছিলেন, তাই তার পত্রিকার নাম ছিল জ্ঞানান্বেষণ। ইয়াং বেঙ্গল কি? ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়াং বেঙ্গলের প্রবক্তাকে? ডি রোজিও। আচ্ছা, তো মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা মোটামুটি আধুনিক যুগের অনেক কিছুই দেখলাম। এখানে আমাদের একটা ইয়ার বিজ্ঞাপন থাকবে, বিসিএস এর বিজ্ঞাপন থাকবে, সেটা একটু পরে বলছি। আমি দুই একটা প্রশ্ন করছি, প্রশ্নগুলোর উত্তরটা একটু জানতে চাই। বলো তো দেখি, দুইটা অবদানটাকে আমরা প্রথমত দুইটাকে ভাগে ভাগ করব। একটা ভাগ হচ্ছে তোমার মিশনারিজদের অবদান, আর একটা ভাগ হচ্ছে তোমার বাঙালিদের অবদান। তাহলে বলো মিশনারিজদের অবদান কোথায়? মিশনারিজদের হাত ধরে আধুনিক যুগ শুরু হইলো, তারা সবকিছু চেষ্টা করলো। কিসের চেষ্টা? মিশনারিজরা পত্রিকা করলো, মিশনারিজরা ভোকাবুলারি করলো, কোচ ধর্ম প্রচার। আর বলতো বাঙালিরা সাহিত্যের চেষ্টা করলো। বাঙালি তারা তো আর খ্রিস্টান ধর্ম প্রচার করবে না। তবে বাঙালিদের প্রথম দিকের যত রচনা আছে, বেশিরভাগ রচনা 1800 সালের পর, সমস্ত রচনার মধ্যে দুইটা জিনিস কমন ছিল। কি ছিল কমন বলো? বাঙালিদের রচনায় বেশিরভাগ মদ আর নারী। তাহলে আশা করছি যে আধুনিক যুগের যে একটা প্যাটার্ন কিভাবে স্কুলগুলা প্রতিষ্ঠা করলো, সেটা হচ্ছে বাংলা শেখানোর জন্য। বাংলা শিখিয়ে কি করবে? ইংরেজরা শোষণ করবে। বাংলা শিখিয়ে কি করবে? এদেশের মানুষকে খ্রিস্টান বানাবে। কেন তারা পত্রিকাগুলা ইংরেজরা তৈরি করলো? পত্রিকার মাধ্যমে তারা তাদের খ্রিস্টানিটি প্রচার করবে। কেন ইংরেজরা ডিকশনারি বানাইলো? কারণ তাদের পাদ্রীরা সেই ডিকশনারি পড়বে, ডিকশনারি পড়ে বাংলা শিখবে, বাংলা ভাষা শিখবে, বাংলা ভাষা শেখার পর তারপর তারা কি করবে? তারপর তারা বাঙালিদের গিয়ে ধর্ম বুঝাবে। ডিকশনারির উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার। কেন তারা পত্রিকা করলো? সেটার উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার, ধর্মটাকে যাতে তারা প্রচার করতে পারে। এবং কেন তারা ডিকশনারির পাশাপাশি ব্যাকরণ করলো? সেটার উদ্দেশ্য ছিল পাদ্রীরা ব্যাকরণ পড়বে, পাদ্রীরা ব্যাকরণ শিখবে, তারপর সেই ব্যাকরণ শিখে ভাষায় দক্ষতা অর্জন করবে, ভাষায় দক্ষতা অর্জন করে বাঙালিদেরকে বুঝাবে যে খ্রিস্টান ইজ দ্য বেস্ট। তাহলে দেখো, তার সব কিছু ছিলই কিন্তু আমাদের কি করা? আমাদের ক্ষতি করা, আমাদেরকে খ্রিস্টান বানানোর উদ্দেশ্য। তার সবকিছুর মূলে ছিল আমাদেরকে শোষণ করার উদ্দেশ্য। কিন্তু সেই খারাপ জিনিসগুলো আমাদের ভালো হয়ে গেছে, যেটাকে আমরা বলি সাপে বর হয়েছে। এই হচ্ছে আমাদের আধুনিক যুগের সূচনা। খ্রিস্টানিটি আর মদ আর নারীর মধ্যে আমাদের আধুনিক জীবনের সকল সূচনা এখানেই। আমরা পড়লাম তোমাদের জন্য উত্তরণ। এই 50তম বিসিএস প্রিলি অপটিমাম ব্যাচে ভর্তি চলছে। এটা শুরু হবে 3রা অক্টোবর 2025 সালে। কোর্স সমূহ দুই ধরনের হতে পারে, কম্বো এবং অনলাইন। অনলাইন তো তোমরা যেটা করছো, কম্বো হচ্ছে সারা দেশের উদ্ভাসের সকল শাখায় তোমরা গিয়ে পরীক্ষা দিতে পারবে এবং বই টই ইত্যাদি নিতে পারবে। আরো কিছু সার্ভিস মনে হয় আছে। এক্সাম ব্যাচ, সেটা হচ্ছে শাখায় গিয়ে পরীক্ষা দিতে পারবে, এটা হচ্ছে কম্বো। আর অনলাইনে বসে পরীক্ষা দিবে, এটা হচ্ছে অনলাইন এক্সাম ব্যাচ। আর ক্লাসগুলা সকল ক্লাস হবে অনলাইন, অফলাইনে কোনো ক্লাস নাই। আর শুধুমাত্র তোমরা বই পাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আধুনিক যুগের সমাধান ভালোভাবে ভালোবেসে করতে হবে। আল্লাহ হাফেজ।